তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং কোর্সের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, দ্য ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস। ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস দ্য কি টু ডিসিশন মেকিং। ডিফারেন্সিয়াল অ্যানালাইসিসের আলোচনায় আপনাদের মনে আছে যে আমরা শুরুতেই বলেছিলাম যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিলস উইথ ফিউচার, এবং বলেছিলাম যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ প্রসপেক্টিভ, এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর একটা নাম বলেছিলাম যে ডিসিশন মেকিং অ্যাকাউন্টিং। এবং আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানের, বিশেষত বড় বড় প্রতিষ্ঠানের একজন সাকসেসফুল ম্যানেজারের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে, একজন ম্যানেজারকে সাকসেসফুল ম্যানেজার বলবো আমরা যদি উনি ডিসিশনটা প্রপারলি নেন, না ডিসিশনটা যদি কারেক্ট হয়। এখন কারেক্ট ডিসিশন বলতে আমরা কি বুঝি? কারেক্ট ডিসিশন বলতে আমরা বুঝি যে ডিসিশন মেকিং এর সংজ্ঞা আপনাদেরকে আগে আলোচনা করেছিলাম যে বেস্ট ওয়ান সিলেকশন, মানে অল্টারনেটিভ যতগুলো থাকবে তার মধ্যে বেস্ট ওয়ানটা সিলেকশন করাটাকে আমরা বলি, বেস্ট ওয়ানটাকে চুজ করা আমরা এটাকে বলি ডিসিশন মেকিং। তো বলা হয় যে বেস্ট ওয়ান, অথবা যদি দুইটা হয় আমরা বলি দুইটার মধ্যে যেটা বেটার। তো এই যে বেটার ওয়ান অথবা বেস্ট ওয়ান অল্টারনেটিভ সিলেকশন। তো ডিসিশন মেকিং কি হয়, বড় বড় অর্গানাইজেশন গুলোতে হয় যে বিভিন্ন ধরনের ডিসিশন নিতে হয়। এটা আপনারা শুরুতে যখন আমি আলোচনা করি ডেফিনিশনে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রথম ক্লাসে, সেদিনও আলোচনা করেছিলাম। তো একটা বড় বড় প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ডিসিশন নিতে হয়। তার মধ্যে কি এমন ডিসিশন নিতে হয় যে নিজেরা কি তারা যে প্রোডাক্ট প্রডিউস করে সেটা কি নিজেরা প্রডিউস করবেন নাকি বাইরে থেকে কিনে সেল করবেন। অনেক সময় হয় যে একটা প্রোডাক্টের বিভিন্ন কম্পোনেন্টস থাকে, বিভিন্ন পার্টস থাকে, সেই পার্টস গুলো কি নিজেরা প্রডিউস করে সেল করবে, প্রোডাকশন করবে, নাকি বাইরে থেকে র মেটেরিয়ালস বা কম্পোনেন্ট পার্টস এগুলো বাইরে থেকে কিনবে। তো ফিনিশ গুডসও হতে পারে অথবা যে কোনো পার্টসও হতে পারে যে তারা নিজেরা প্রোডাকশন করবে নাকি বাইরে থেকে কিনবে। এ ধরনের কথা আগেও আলোচনা হয়েছিল। এক্ষেত্রে আমরা আসলে কি দেখবো, আমরা দেখবো আমাদের কষ্টের বিষয়টা কি খেয়াল করবো, আমাদের বানাতে গেলে কত টাকা লাগে, বাইরে থেকে কিনতে গেলে কত টাকা লাগবে। এক্ষেত্রে আমরা দেখবো যে যেটা নর্মালি কস্ট কম হবে সেটা আমরা কম্পেয়ার করবো। এরপর এমন হতে পারে যে তারা বলা হয় যে অ্যাকসেপ্টিং ও রিজেক্টিং স্পেশাল অর্ডার। আপনি প্রোডাকশন করছেন, আপনার ক্যাপাসিটি আছে, বাইরের একজন কাস্টমার আপনাকে অর্ডার দিল, যেটা আপনার জব অর্ডারে বলেছিলাম যে কোনো একটা জবের অর্ডার দিল 5,000 পিস, আপনি 20,000 পিস প্রোডাকশন করতেছেন, সেল করতেছেন, আপনার ক্যাপাসিটি আছে 30,000-এর। এখানে দেখা যায় যে আরো 5,000 পিসের অর্ডার পেলেন, সেই অর্ডারটা আপনি অ্যাকসেপ্ট করবেন নাকি রিজেক্ট করবেন। তো অ্যাকসেপ্ট করলে আপনাকে দেখতে হবে যে আগে যা লাভ হতো, আগে যে রেভিনিউ আসতো, আগে যা প্রফিট হতো, বলা হয় যে এটা অ্যাকসেপ্ট করার পর আপনার আগে যে খরচ টরচ বাদ দিয়ে আগে যে লাভ বেশি হয় কিনা। যদি হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা অ্যাকসেপ্ট করবো। তো বলে এই ধরনের ডিসিশন ম্যানেজমেন্টকে নিতে হয়। ম্যানেজমেন্টকে অনেক সময় এমনও নিতে হয় যে অ্যাডিং অ্যান্ড ড্রপিং প্রোডাক্ট লাইনস অ্যান্ড আদার সেগমেন্টস। অনেক সময় হয় যে একটা প্রোডাক্ট লাইনে, কোম্পানির প্রোডাকশন লাইনে দেখা যায় যে অনেকগুলো প্রোডাকশন আছে, কোনো একটা প্রোডাক্টের থেকে লস হচ্ছে, তাহলে কি সেই যে প্রোডাক্টে লস হচ্ছে সেটা কি প্রোডাকশন ড্রপ করে দিবে, বা নতুন কোনো প্রোডাক্ট লাইনে আরো অ্যাড করবে, বা অনেক সময় হয়তো অন্যান্য সেগমেন্ট, বিভিন্ন সেগমেন্টের মধ্যে একটা সেগমেন্টে লস হচ্ছে সেই সেগমেন্টটা কি ড্রপ করবে বা সেগমেন্ট আরো বাড়াবে, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। তো বলে যে এই সিদ্ধান্ত যখনই আমরা দেবো, এইসব সিদ্ধান্তগুলো আমরা এই আজকের যে আলোচনা আমরা সেটা শিখবো যে আসলে ডিসিশনটা কি হবে। আরেকটা হতে পারে কি ধরনের ডিসিশন, যে ইউটিলাইজেশন অফ স্পেয়ার বা আইডিয়াল ক্যাপাসিটি। যে কিছুক্ষণ আগে বললাম যে আপনার ক্যাপাসিটি আছে 30,000-এর, আপনি 20,000 প্রোডাকশন করেন এবং সেল করেন, তার মানে 10,000 আপনার আইডিয়াল ক্যাপাসিটি আছে, বা আপনার প্রোডাকশন ফ্যাসিলিটি আছে, ম্যান মেশিন ফ্যাক্টরি বলা হয়, প্লান্ট, এগুলো আছে। তো বলা হয় যে এগুলো আপনি ইউটিলাইজেশন করবেন কিনা, যে পড়ে আছে এটা আবার ইউটিলাইজ করা যায় কিনা। তো আমরা যাই করব, তো আমাদেরকে অবশ্যই ডিসিশন নেওয়ার আগে কস্ট এবং বেনিফিট অ্যানালাইসিস করে নিতে হবে। এরপর বলা হচ্ছে স্টার্টিং আ নিউ শিফট। অনেক সময় হয় নিউ শিফট বলতে হয়তো আপনি সিঙ্গেল শিফটে প্রোডাকশন করছেন, আপনি ডাবল শিফটে যাবেন, অথবা আপনি ডাবল শিফটে প্রোডাকশন করছেন, আপনি থার্ড শিফটে যাবেন। অনেক সময় হয় শুধু আপনার ডে শিফটে প্রোডাকশন হয়, নাইট শিফট চালু করবেন। এই যে বলা হয় যে আপনি নাইট শিফট, এডিশনাল শিফট, নিউ শিফট, এটা ঠিক চালু করবেন কিনা। তো চালু করবেন কিনা এটা আমাদেরকে ডিসিশন নিতে হবে। এরপর অনেক সময় হয় ম্যানেজমেন্টের ডিসিশন নিতে হয়, অনেক সময় হয় যে রিপ্লেসমেন্ট অফ মেশিনারি। আপনার আগে মেশিন আছে, সেটা হচ্ছে ওল্ড মেশিন, আপনি ঠিক সফিস্টিকেটেড কম্পিউটারাইজড আরো মডার্ন কোনো মেশিন সেখানে রিপ্লেস করবেন কিনা। তো বলা যায় মেশিন রিপ্লেস করলে অনেক সময় হয় যে দেখা যায় আপনার ম্যান পাওয়ার কিছু ছাঁটাই হয়ে যাবে, আগে চেয়ে প্রোডাকশন বাড়বে। অনেক সময় হয় যে এরকম মেশিনটা রিপ্লেস করা যায়, আগের মেশিনের পরিবর্তে নতুন সফিস্টিকেটেড মেশিন। আপনারা দেখে থাকবেন যে এইগুলো এই ধরনের ডিসিশন নিতে হয়। তারপর সেলস প্রাইস কত সেটা নির্ধারণ করার জন্য ডিসিশন নিতে হয়। তারপরে হয় যে নতুন কোনো প্রোডাক্ট আপনার প্রোডাকশন লাইনে নতুন ইন্ট্রোডিউস করবেন, এই প্রোডাক্টটাকে আরো ডাইভার্সিফাই করবেন। তো এই যে আমি বললাম এই ধরনের বড় বড় অর্গানাইজেশন গুলোতে আপনারা জানেন
যে এই ধরনের বিভিন্ন ধরনের এরকম ডিসিশন নিতে হয়। এই ডিসিশনটা নিতে প্রপারলি যদি আমরা নিতে পারি তাহলে বলবো যে সাকসেসফুল ম্যানেজার। তো বলা হয় যে এই ডিসিশন নেওয়া, যেটা কিছুক্ষণ আগে বললাম, ডিসিশনটা আমরা কিভাবে নেব। ডিসিশনটা যেমন বলছে যে মেক অর বাই, অ্যাকসেপ্ট অর রিজেক্ট, এগুলো সবই কিন্তু বুঝতেছে যেগুলো অল্টারনেটিভ। তো বলা হচ্ছে যে এই যে অল্টারনেটিভ, আপনার এক্সিস্টিং একটা অবস্থান আছে, নতুন একটা অবস্থান। আপনি এক্সিস্টিং মেক করেন, নতুন অবস্থান কি বাই করা। আপনি এক্সিস্টিং প্রোডাকশনে আসেন, নতুন অবস্থা কি বাইরে আরেকজন কাস্টমার, আপনার বাইরে একজন ইম্পোর্টার আপনাকে অর্ডার দিছে। এই যে এগুলোকে বলে অল্টারনেটিভ। তো বলে আমরা কি করবো, যখনই ডিসিশন নিতে যাব, বেস্টটা বের করার জন্য প্রত্যেকটা অল্টারনেটিভের কস্ট এবং বেনিফিট, প্রত্যেকটা অল্টারনেটিভের এক্সপেন্স এবং রেভিনিউজ, এই জিনিসগুলো কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা এখানে দেখবো যে কস্ট কম অথবা রেভিনিউ বেশি, এটাই তো কথা। সেই অল্টারনেটিভটা আমরা সিলেক্ট করব, তার মানে আমরা ডিসিশন নেব। এই যে অল্টারনেটিভের কস্ট এবং রেভিনিউ যে আমরা কম্পেয়ার করতেছি, এই কম্পেয়ার করার ক্ষেত্রে বলা হয় যে কি, এই যে বলা হয় যে দ্য কি টু মেকিং কম্প্যারিজন, এটাকে আমরা বলতেছি ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস। ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস বলতে আমরা বলছি ডিফারেন্সিয়াল কস্ট এবং রেভিনিউ, এটাকে আমরা, তার মানে আমি বুঝতে পারলাম আমাদের ডিসিশনটা হবে যে যে অল্টারনেটিভ গুলো আমরা দেখবো, সেই অল্টারনেটিভ কস্ট এবং বেনিফিট আমরা অ্যানালাইসিস করব, কম্পেয়ার করব। কম্পেয়ার করা বলতে যেখানে আমরা দেখবো যে কস্ট এবং বেনিফিট বা কস্ট এবং রেভিনিউ ডিফার করে। ডিফার না করলে কিন্তু আমরা বেস্ট ওয়ান বলতে পারি না। আমরা সাইফুল সাহেব এবং আলম সাহেবের মধ্যে ভালো কে, যদি বলি কার রেজাল্ট ভালো, আলম সাহেব 3.5 পেয়েছেন বা 4 পেয়েছেন, সাইফুল সাহেব 6 পেয়েছেন, তার মানে কি এখানে কিন্তু ডিফার করছে। এই মার্কেট ভেরিয়েশন দেখে ডিফারেন্স, এই ডিফারেন্স দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ সাইফুল সাহেব আলম সাহেব এসে ভালো এই করছে এই বিষয়টা। তো তাহলে আমরা শিখলাম যে আমাদের আসলে এখানে ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস বলতে আমরা কি অ্যানালাইসিস করব, আমরা কস্ট এবং বেনিফিট বা কস্ট এবং রেভিনিউ, প্রত্যেকটা অল্টারনেটিভ কস্ট এবং রেভিনিউ, সেটা যেটা আমাদেরকে ডিসিশনে এফেক্ট করে সেটা অ্যানালাইসিস করব। এখন এই আলোচনা আসি যে ডিফারেন্সিয়াল কস্ট কি জিনিস। আপনাদের মনে আছে আমরা যখন কস্টের আলোচনা করি, কস্ট ক্লাসিফিকেশন আলোচনা করি, তখন বলেছিলাম যে কস্টকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। এটা বলছিলাম ভলিউম অফ প্রোডাকশন বা কস্ট বিহেভিয়ার, আর একটা বলছিলাম অপারেশন বা প্রোডাকশন, এবং লাস্টে বলেছিলাম ডিসিশন মেকিং এর উপর ভিত্তি করে। এবং সেখানে বলেছিলাম যে ডিসিশন মেকিং এর উপর ভিত্তি করে প্রথমটা আলোচনা করেছিলাম, সেটাকে বলেছিলাম রিলেভেন্ট কস্ট। তো সেই রিলেভেন্ট কস্টের আরেকটা নাম আছে ডিফারেন্সিয়াল কস্ট। তো রিলেভেন্ট কস্ট, ডিফারেন্সিয়াল কস্ট, অথবা আমরা বলতে পারি যে অ্যাভয়েডেবল কস্ট, এটার একই নাম, যে কোনোটাই আমরা বলতে পারি। তো এখন আসি যে আসলে এই রিলেভেন্ট কস্ট বা ডিফারেন্সিয়াল কস্ট এটা কাকে বলে। আমরা শুরুতে কস্টের আলোচনায়, কস্ট ক্লাসিফিকেশনের আলোচনায়, সেটাতেও ভিডিও আছে আপনারা দেখবেন, সেখানে বলেছিলাম। তো ডিফারেন্সিয়াল কস্ট নামেই বোঝা যায় যে কস্ট অল্টারনেটিভের মধ্যে ডিফার করে। ডিফার করা তো বুঝি আমরা, ভ্যারি করে। তো এই ভ্যারি করা মানে কিন্তু আবার প্রোডাকশন বাড়ার সাথে সাথে কস্ট ভ্যারি করে সেরকম না, কিন্তু এটা অল্টারনেটিভের মধ্যে ভ্যারি করা, ডিফার করার মধ্যে একটা থেকে আরেকটা কম বেশি হয় সেটা। তো আগে সে যদি কস্ট আমার বেশি হয় তাহলে আমরা বলবো এটা ইনক্রিমেন্টাল কস্ট, আর যদি বলা যায় না কমছে তাহলে ডিক্রিমেন্টাল। তো তাহলে ডিফারেন্সিয়াল কস্ট, রিলেভেন্ট কস্ট অথবা অ্যাভয়েডেবল কস্ট। অ্যাভয়েডেবল কস্ট মানে কি, দুইটা কস্ট হবে, একটা কস্ট আমরা অ্যাভয়েড করতে পারি, যে কস্টটাকে অ্যাভয়েড করতে পারবো। অ্যাভয়েড করা মানে কি, যেমন কিছুক্ষণ আগে বলছিলাম অল্টারনেটিভের কথা, যে আমরা বানাবো অথবা কিনবো, তাই না? আমরা কি বলছিলাম, হয় বানাবো অথবা কিনবো। তো এই যে বানাবো অথবা কিনবো, তো বানাতে গেলে আমরা যেমন জানি যে আমাদের বানাতে গেলে র মেটেরিয়ালস লাগেই। তো র মেটেরিয়ালস বাবদ আমার যদি লাগে যে এক ইউনিটে $8 করে, সাপোজ $8 করে লাগে, তো আমি যখন বাইরে থেকে কিনতে যাব তখন আমি $8 কি করতে পারবো, অ্যাভয়েড করতে পারবো। $8 কি করতে পারবো, অ্যাভয়েড করতে পারবো। তখন কিন্তু আমার র মেটেরিয়াল বাবদ $8 লাগবে না। তার মানে আমরা বুঝতেই পারতেছি তাহলে আমাদের এই $8 র মেটেরিয়াল, সেটা কি অ্যাভয়েডেবল কস্ট, তাই তো? এটা বানাতে গেলে লাগে, কিনতে গেলে লাগে না। তার মানে কি দুটো অল্টারনেটিভের মধ্যে ডিফার করে। আমি আবার বলছি, র মেটেরিয়ালস বানাতে গেলে লাগে, কিনতে গেলে লাগে না। তার মানে এই দুইটা অল্টারনেটিভের মধ্যে একটাতে লাগে আর একটাতে লাগে না, আর একটাতে জিরো, কিছুই লাগে না। তার মানে কি এখানে ডিফার করে, এই জন্য এটার নাম কি বলছি, ডিফারেন্সিয়াল কস্ট। আমরা বলতেছি আমরা যদি বাইরে থেকে কিনি তাহলে $8 আমরা অ্যাভয়েড করতে পারবো, $8 লাগবে না। তার মানে সেই ক্ষেত্রে আমরা এটা কি বলতে পারি, অ্যাভয়েডেবল কস্ট। ক্লিয়ার?
তার মানে আমরা দেখতেছি আমাদের এই অ্যাভয়েডেবল কস্ট বা ডিফারেন্সিয়াল কস্ট বা রিলেভেন্ট কস্ট, এই কস্টের বৈশিষ্ট্য কি? এটা অবশ্যই ফিউচারের হতে হবে। একটা কোশ্চিনও ছিল আপনাদের, আপনার আলম সাহেব সহ সবাই এটা ভুল করেছেন, সব ফিউচার কস্টই নাকি রিলেভেন্ট। তো ভাই আলম সাহেব অথবা আমাদের রাকিব সাহেব ভুল করেছেন, একটু খেয়াল করেন। তাহলে আমরা বলতেছি আমাদের ডিফারেন্সিয়াল কস্ট, রিলেভেন্ট কস্ট বা অ্যাভয়েডেবল কস্টের একটা বৈশিষ্ট্য হতে হবে, সেটা অবশ্যই ফিউচারের হতে হবে। আমরা জানি ডিসিশন মেকিং মানেই ফিউচার। এরপর আমরা বলতেছি এই কস্টটা অল্টারনেটিভের মধ্যে ভ্যারি করবে, আমরা কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম, সেখানে বুঝার কথা। এবং আরেকটা বললাম যে যেই কস্টটা অ্যাভয়েড করা যাবে, যদি আমরা অন্য একটা অল্টারনেটিভ সিলেক্ট করি তাহলে অ্যাভয়েড করতে পারবো। আমরা এই $8 র মেটেরিয়ালস আমি যদি বাইরে থেকে রেডিমেড শার্ট কিনি, তাহলে কিন্তু আমার থান কাপড় কিন্তু কিনতে হবে না, ঠিক আছে? তার মানে সেটা আমরা কি করতে পারি? অ্যাভয়েড করতে পারি। এবং এটা পিওরলি ডিসিশন মেকিং কস্ট। তার মানে আমরা দেখলাম যে এই কস্টটা ফিউচারের অল্টারনেটিভের মধ্যে ভ্যারি করবে, সেটাকে আমরা রিলেভেন্ট কস্ট, ডিফারেন্সিয়াল কস্ট বা অ্যাভয়েডেবল কস্ট বলবো। এটা আমরা এর আগেও একবার বলেছিলাম, পরীক্ষাতেও ছিল। তো এখন আগে তো এক ধরনের উদাহরণ দিয়েছিলাম যে আপনার বাসা ধরুন গাজীপুর, ভর্তি হবেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অথবা উত্তরাতে আরেকটা ইউনিভার্সিটি, বলেছিলাম কস্ট টিউশন ফি সমান কিন্তু ট্রান্সপোর্টেশন কস্ট আলাদা, তাই তো? মনে পড়ার কথা আপনাদের। সেক্ষেত্রে আপনারা বলছিলেন যেহেতু স্যার ট্রান্সপোর্টেশন কস্ট দুইটা অল্টারনেটিভের মধ্যে ভ্যারি করতেছে, তার মানে আমি ডিসিশনটা নিচ্ছি ট্রান্সপোর্টেশন কস্টের উপর ভিত্তি করে। এই ট্রান্সপোর্টেশন কস্টটা স্যার আমাদের জন্য রিলেভেন্ট কস্ট বা ডিফারেন্সিয়াল কস্ট বা অ্যাভয়েডেবল কস্ট, আপনারা বলেছিলেন এই কথা। তো এখানে আমি আরেকটা উদাহরণের কথা যদি বলি, যে ধরুন আপনি আজকে রাতে যেটা আপনারা বুঝতে সুবিধা হবে এই জন্য বলা, বইতেও আছে, সেটা হচ্ছে যে আপনি একটা সিনেমা দেখবেন, যে সিনেমার সিডিও পাওয়া যায়। এখন বলা হচ্ছে যে সাইফুল সাহেব যদি এমন হয় যে ধরুন ওনার ময়মনসিংহ থেকে ওনার ময়মনসিংহ শহরে গিয়ে উনি ডিভিডি কিনতে যাবেন, অথবা ওনার যে অঞ্চলে আছেন পাশে ধরুন বা ওই ময়মনসিংহ শহরে বললাম যে উনি একটা সিনেমা হলে সিনেমা দেখতে যাবেন অথবা ডিভিডি কিনতে যাবেন। তো উনি ডিভিডি কিনলে তো আর সিনেমা দেখবেন, তো সিনেমা দেখতে গেলেও একটা অ্যামাউন্ট লাগবে, ডিভিডি কিনতে গেলেও একটা অ্যামাউন্ট লাগবে, দুটাই কস্ট। মানে কস্ট অফ পারচেজিং বা কস্ট অফ রেন্টিং আর ডিভিডি ভাড়া দেয় অনেক প্রতিষ্ঠান। তো ধরুন আপনি ডিভিডি ভাড়া নিবেন, সেখানে আপনাকে দিতে হবে 50 টাকা। আপনি সিনেমা দেখতে যাবেন, সেখানে টিকিট পাওয়া যাবে 100 টাকা। এখন বলা হচ্ছে যে আপনি সিনেমা দেখেন আর ডিভিডি ভাড়া নেন, আপনার বাসা ভাড়া যেটা দিবেন, বাসা ভাড়া দিবেন সেটাও একটা কস্ট, ডিভিডি ভাড়া নেবেন সেটাও একটা কস্ট, আবার আপনি যে সিনেমা দেখবেন সেটাও একটা কস্ট, সবই কস্ট। আমরা আলোচনা করতেছি যে কোনটা ডিফারেন্সিয়াল কস্ট। আমার অল্টারনেটিভ কি? হয় আমি সিনেমা দেখবো অথবা ডিভিডি কিনবো, ভাড়া নেব। তো এই যে সিনেমা দেখবো অথবা ডিভিডি, আমি যদি একটা করলে আরেকটা অ্যাভয়েড করতে পারবো। এখন বিষয়টা খেয়াল করে দেখেন, এই ক্ষেত্রে আমার কস্ট অফ মুভিং টিকিট, এই যে কস্ট অফ মুভিং টিকিট যেটা, তো আমার মুভি টিকিটের জন্য কস্ট অফ মুভি টিকিট, এই মুভির জন্য টিকিট আমরা যেটা কিনতেছি, যেটা ফাইন্যান্সিয়াল স্যাক্রিফাইস করতেছি, সেটা আমরা জানি আমার অ্যাভয়েডেবল কস্ট। কিভাবে? আমি যদি ডিভিডি ভাড়া নেই তাহলে কিন্তু আমার টিকিট বাবদ কোনো কস্ট হবে না, তার মানে মুভি টিকিটের জন্য কোনো কস্ট হবে না। তার মানে আমি বুঝতেছি এই কস্ট অফ মুভি টিকিট এটা অ্যাভয়েডেবল কস্ট বা ডিফারেন্সিয়াল কস্ট। আবার কস্ট অফ রেন্টিং দ্য ডিভিডি, আমি যদি ডিভিডিটা ভাড়া নেই তাহলে তো সিনেমা দেখতে যাচ্ছি না, তাই তো? তো বিষয়টা তার মানে আমরা দেখলাম এটাও অল্টারনেটিভ, একটাতে লাগবে আর একটাতে লাগবে না, সহজ করে। তার মানে এগুলো দেখলাম আমাদের ডিফারেন্সিয়াল কস্ট বা অ্যাভয়েডেবল কস্ট। আমরা এই কস্টটা হলে এই কস্টটাকে অ্যাভয়েড করতে পারছি। কিন্তু এই অ্যাপার্টমেন্ট রেন্ট যেটা, আপনি যে বাসা ভাড়া দিচ্ছেন যেটা, তো এইটা আপনি সে ডিভিডি কেনেন, ডিভিডি ভাড়া নেন অথবা সিনেমা দেখেন, এই ক্ষেত্রে আপনার অ্যাপার্টমেন্টের ভাড়া যেটা, সেই কস্টটা কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারছেন না। এই ধরনের কথা এর আগেও আলোচনা বলেছিলাম যে আমার এই ফিক্সড রেন্ট এটা কিন্তু লাগবেই, আপনি বাইরে থেকে কিনেন অথবা বানান, আপনার ফিক্সড রেন্ট সেটা লাগবে। এবং এটা বুঝাতে গিয়ে ফাতেমাকে বা কাকে যেন বলছিলাম যে ধরুন আপনার নতুন বিয়ে হলো, আপনি কক্সবাজারে বেড়াতে গেলেন, 1 মাসের বেশি থাকলেন, বাসায় এসে পরে বাড়িওয়ালাকে বললেন যে ভাই আমি তো ছিলাম না, আমি তো কক্সবাজারে ভাড়া দিচ্ছি, বাড়িওয়ালা কি মানবে? এই ধরনের কথাবার্তা কোনো একটা আলোচনায় বলেছিলাম আপনাদের যদি খেয়াল থাকে। তো তার মানে আমরা দেখলাম যে আসলে মূল বিষয়টা হচ্ছে যে যেই কস্টটা অল্টারনেটিভের মধ্যে ভ্যারি করবে, যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো, আর একটা অল্টারনেটিভ যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা লাগবে না, যেভাবেই বলি ভাই একটার জন্য লাগে আরেকটার জন্য লাগে না, সেটাকে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে অ্যাভয়েডেবল কস্ট অথবা ডিফারেন্সিয়াল কস্ট অথবা রিলেভেন্ট কস্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন বলা হচ্ছে ধরেন আপনি ডিভিডি ভাড়া নিতে গেলেন অথবা সিনেমা দেখতে গেলেন, ময়মনসিংহ শহরে সাইফুল সাহেব গেলেন, উনি নিয়ত করেছেন যে আমি বাইরে থেকে একটা পিজা কিনে নিয়ে আসবো, মেয়ের জন্য পিৎজা কি কিনে নিয়ে আসবেন,
পিৎজা কিনে নিয়ে আসবেন। তো পিৎজা তো উনি পিৎজা। কিনবেন, সে ডিভিডি ভাড়া করলেও পিৎজা কিনবেন অথবা সিনেমা দেখলেও পিৎজা কিনবেন। তাহলে এই পিৎজা পাবো যত টাকা, উনি ধরে নিলাম একদম কম দাম হলো 120 টাকার একটা পিৎজা কিনলেন, এই যে কস্ট অফ পারচেজিং পিৎজা, এটা তাহলে কি হবে? এটা কিন্তু ফিউচারের, এখনো কিন্তু উনি কেনেননি। পিৎজা কি কিনেছেন? পিৎজা কিন্তু এখনো উনি কেনেননি। তো তার মানে কি এই কস্ট অফ, হ্যাঁ, তাহলে এই যে পিৎজা যে উনি কিনবেন, নাই, তাহলে এইটা কি হবে? এটা কি রিলেভেন্ট হবে নাকি রিলেভেন্ট হবে না? আমরা বলেছিলাম ফিউচারে এটা রিলেভেন্ট কস্ট। কেন রিলেভেন্ট? এটা রিলেভেন্ট হবে না, কারণ উনি ডিভিডি কি ভাড়া নিলেও পিৎজা কিনবেন, আবার কি বলে ওই সিনেমা দেখলেও পিৎজা কিনবেন। এখানে কি কোনো অল্টারনেটিভ কি কোনোভাবে কি অ্যাভয়েড করতে পারছেন যে আমি যদি ডিভিডি ভাড়া নেই তাহলে আর আমি পিৎজা কিনলাম না? বিষয়টা কি এরকম? এরকম না। এই জিনিসটাই আপনাদেরকে এর আগেও একবার বলেছিলাম, আপনাদের মনে থাকবার কথা। আমরা বলেছিলাম যে আপনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারেন, অথবা ধরে নিলাম উত্তরাতে আরেকটা ইউনিভার্সিটি, ধরে নিলাম যে উত্তরা ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারবেন। আপনার বাসা হচ্ছে ময়মনসিংহ, আপনি ময়মনসিংহ থেকে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে ভর্তি হবেন। এই ধরনের কথাগুলো বলেছিলাম। আপনি কিন্তু ভর্তি হননি, ডিসিশন নিতে যাচ্ছেন। এখন টিউশন ফি ধরে নিলাম দুইটা ইউনিভার্সিটিতে সমান। দুইটা ইউনিভার্সিটিতে আমরা বলেছিলাম যে দুইটা ইউনিভার্সিটিতে ধরে নিলাম 1,40,000 টাকা। এর আগেও একবার বলেছিলাম আপনাদের এই উদাহরণগুলো। 1,40,000, এটা কিন্তু দুইটাই ফিউচারের। 1,40,000 এটাও ফিউচারের, এই 1,40,000 এটাও কিন্তু ফিউচার। এটা কিন্তু একটাও এখনো আপনার ঘটেনি, একটা কষ্ট কিন্তু হয়নি। আরেকটা বলেছিলাম যে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট। তো ট্রান্সপোর্টেশন কস্ট যেটা, সেটা আপনি বলেছেন আমার ময়মনসিংহ থেকে এখানে আসতে হয়তো আমার পুরো প্রোগ্রাম শেষ করতে লাগবে 5,000, আর স্যার আমার এখানে আসতে গেলে লাগবে 15,000 সাপোজ। তো আমরা এখানে দুইটা কস্টের কথা বলছি, একটা ট্রান্সপোর্টেশন কস্ট আর একটা বলেছি টিউশন ফি। আমার প্রশ্ন হলো যে এই টিউশন ফি এবং ট্রান্সপোর্টেশন কস্ট, এই দুইটাই তো আমার জন্য কস্ট, ফিউচার কস্ট দুইটাই, কিন্তু দুইটার মধ্যে কোনটা আমাদের জন্য ডিফারেন্সিয়াল? ট্রান্সপোর্টেশন কস্ট। ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে ডিফারেন্সিয়াল কস্ট, কারণ এটা অল্টারনেটিভের মধ্যে কি করছে? ভ্যারি করছে। কিন্তু এই যে টিউশন ফি, এটা কিন্তু অল্টারনেটিভের মধ্যে ভ্যারি করেনি, বাট এটাও কিন্তু ফিউচার। এটা কি? এটা কিন্তু ফিউচার। মানে আমরা দেখলাম যে ফিউচার হলেই হবে না, ফিউচার হলেও এটা যদি অল্টারনেটিভের মধ্যে ডিফার না করে, আমি যেখানে ভর্তি হোক 1,40,000 কিন্তু অ্যাভয়েড করতে পারছি না। ক্লিয়ার? তার মানে এটা আমার আনঅ্যাভয়েডেবল। তার মানে এটা কোন ধরনের কষ্ট হলো? এটা হলো ইররিলেভেন্ট। তার মানে আমরা অল ফিউচার কস্ট আর নট ডিফারেন্সিয়াল কস্ট অর রিলেভেন্ট কস্ট। বুঝা গেল? তার মানে দেখলাম ফিউচার হলেই হবে না, অল্টারনেটিভের মধ্যে সেটা কি হবে? ভ্যারি করতে হবে। এই 1,40,000 আসলে আমাদের ডিসিশনে এফেক্ট করেনি। ডিসিশন এফেক্ট করছে এই যে 5,000 এবং 15,000, এখানে ডিফার করছে, এখানে আমরা অ্যাভয়েড করতে পারছি। আমি যদি এখানে ভর্তি হই তাহলে 10,000 টাকা আমি সেভ করতে পারছি, কস্ট সেভিং আসবে 10,000। আমরা এটা নিয়ে ডিসিশন নিচ্ছি, তার মানে এটা আমার জন্য রিলেভেন্ট কস্ট। এবং আদার ব্যাপারে জাহাজের খবর, বহু কথাবার্তা এটা আলোচনার সময় বলেছিলাম, যদি আপনারা মনে থাকে আর কি, আমার মনে হয় যে বলেছিলাম। তো তার মানে আমরা যদি ইরিলেভেন্ট বলি তাহলে কি হবে? রিলেভেন্টে যা বলেছি তার উল্টোটা, এটা পাস্ট কস্ট হবে, যেটা আমরা বলি সাঙ্ক কস্ট। অথবা আমরা বলি এটা ফিউচারের হলেও যদি অল্টারনেটিভের মধ্যে ডিফার না করে, খেয়াল রাখতে হবে, তাহলে সেটাও ইরিলেভেন্ট কস্ট। এবং যে কস্টটা নর্মালি কমন, যে কস্টটা কি কমন, কমন মানে কি সব অল্টারনেটিভের মধ্যে লাগবে, যেটা ফিক্স থাকে, ফিক্স থাকে মানে সেম থাকে। আপনি বাইরে থেকে কিনতে গেলেও লাগবে, বানাতে গেলেও লাগবে। একদিন বলেছিলাম যে ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরির রেন্ট যেটা, ফ্যাক্টরি রেন্ট যদি আপনি প্রোডাকশন অফ করে দিয়ে যদি বাইরে থেকে কেনেন, তার মানে কি আপনি ফ্যাক্টরি রেন্টে অ্যাভয়েড করতে পারবেন? পারবেন না। তার মানে বানাতে গেলেও লাগবে, বাইরে থেকে কিনতে গেলেও সেটা কন্টিনিউয়াসলি থাকবে। তো এই কস্টটা ইনকার করতে থাকবে। তার মানে আমরা সেখানে বলতেছি সেটা কমন। আবার কিছুক্ষণ আগে বললাম 1,40,000, সেটা কিন্তু কমন। সেটা আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হন ওই 1,40,000 আপনার লাগবেই। এই কমন কস্ট নিয়ে আগে আলোচনা হয়েছিল। তার মানে আমরা যেটা দেখবো যে কমন কস্ট, যেটাকে বলি অ্যালোকেটেড, যেটাকে কি বলি আমরা? অ্যালোকেটেড।
এই যেটা অ্যালোকেটেড থাকে সেই অ্যালোকেটেডটা আমরা বলি কমন কস্ট। কমন কস্টটা মনে রাখবেন, সেটা ইরিলেভেন্ট, সেটা ডিসিশনে এফেক্ট করে না। অ্যালোকেটেড কেমন, যেমন আমাকে যদি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেস যদি ধরুন এই কোর্সটা পড়ানোর জন্য যদি 1 লাখ টাকা দেয়, এখানে 10 জন স্টুডেন্টের জন্য যা দিবে ওই 35 জন স্টুডেন্টের জন্য প্রত্যেক ব্যাচ হিসাবে 35 জন স্টুডেন্টের জন্য 1 লাখ, 15 জন স্টুডেন্ট হলেও 1 লাখ। তার মানে কি এই 1 লাখটা আমরা কি বলি অ্যালোকেটেড, এটা কমন, এটা স্টুডেন্ট ওয়াইজ সেগ্রেগেট করা যায় না। বুঝা গেল? তাহলে আমরা দেখলাম এরকম অ্যালোকেটেড হলে, কমন হলে সেটা আমাদের ডিসিশনে আমরা ইগনোর করব। কি করব? ডিসিশনে সেটা ইগনোর করব। ইগনোর করব স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই যে যেমন বলছিলাম যে ইরিলেভেন্টের আরেকটা বিষয় হচ্ছে পাস্ট কস্ট। আমরা এর আগে আলোচনা করেছিলাম সাঙ্ক কস্ট, একবার পিনাক 6 সহ আলোচনা হয়েছিল। তো সাঙ্ক কস্ট কোনটা? যেটা পাস্ট কস্ট, যেটা অলরেডি হয়ে গেছে, যেটা নরমালি ফিক্সড, তার নেচারটা হচ্ছে নরমালি ফিক্সড, এবং যেটাকে আমরা রিকভার করতে পারবো না অথবা চেঞ্জ করতে পারবো না। আমরা যদি রিকভার করতে পারি তাহলে সেই অ্যামাউন্টটা বাদে, আমরা যদি রিয়েলাইজ করতে পারি তাহলে সেই অ্যামাউন্টটা বাদে বাকি পুরোটাকে কি আমরা কি বলেছিলাম? সাঙ্ক কস্ট। যেমন আমরা আমাদের ক্ষেত্রে বলি যে যেমন ডেপ্রিসিয়েশন, মেশিনের ডেপ্রিসিয়েশন, আপনি মেশিন ফেলে রাখেন আর প্রোডাকশনে যান, এই যে ডেপ্রিসিয়েশন, যেটা এই ডেপ্রিসিয়েশনটা কোন ধরনের কষ্ট হলে? আপনি মেশিন কিনছেন, এটা মেশিনে ডেপ্রিসিয়েশন হয়ে যাবে, ফেলে রাখলেও হবে, ইউজ করলে হবে, টাইম পার হলে হয়ে যাবে। অনেক সময় হয় যে মডার্ন টেকনোলজির কারণে হয়ে যায়। আপনি মোটা অনেক বড় কম্পিউটার আছে, মানে আগের সেই বলা হয় যে টিভি আছে, সেই আগের বড় টিভি, এখন যদি আপনি এলইডি মনিটর সহ টিভি কিনতে যান, আগের টিভি যতই ভালো হোক, সনি হোক আর ভালো ব্র্যান্ডের হোক, ওটা কিন্তু দাম কমে গেছে, ওটা কেউ কিনবে না। তো বলা হয় যে এটাকে আমরা আমাদের ভাষায় বলি অবসোলেসেন্স, মানে অবসোলেট হয়ে গেছে, সেটাও ডেপ্রিসিয়েশন বলা হয়। ডেপ্রিসিয়েশনের কারণ আর কি? তো তাহলে আমরা শিখলাম যে ডেপ্রিসিয়েশনটা কোন ধরনের কস্ট? সাঙ্ক কস্ট। আচ্ছা, এই ধরনের উদাহরণ এর আগেও আমরা একবার দিয়েছিলাম। পিনাক 6 এর কথা যখন বলছিলাম তখন আপনাদের মনে রাখবার কথা যে ধরুন একটা মেশিন আপনারা কিনেছেন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে জানুয়ারির 1 তারিখে 5 লাখ টাকা দিয়ে, এটা 2015 সালে কিনেছে। তো 2020 সালে এসে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে এই মেশিনটাকে রিপ্লেস করবে। আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে রিপ্লেসমেন্টের বিষয়, এই রিপ্লেসমেন্টের ডিসিশনের জন্য আমাদের কিন্তু এই ডিফারেন্সিয়াল কস্ট অ্যানালাইসিস করতে হয়, ডিফারেন্সিয়াল রেভিনিউ অ্যানালাইসিস করতে হয়। তো সেই মেশিনটার দাম হবে অনেক, 10 লাখ টাকা দামের একটা মেশিন আপনি রিপ্লেস করবে, 5 লাখ টাকার মেশিনটা রিপ্লেস করবে 10 লাখ টাকার মেশিন। বলেছে যে মেশিনটা আপনি কিনেছিলেন সেই মেশিনটা আবার যখন রিপ্লেস করতেছেন তখন দেখা যায় যে এটাকে আবার 1 লাখ টাকায় সেল করতে পারছে। তো বলা হয় যে এই যে 5 লাখ টাকার মেশিন যেটা যখন কিনেছেন, এটা তো হিস্টোরিক্যাল কস্ট, এটা তো পাস্ট কস্ট, 2015 সালে কিনেছে। তো এর মধ্যে থেকে আমরা যেহেতু 1 লাখ এটা রিকভার করতে পারছি, রিয়েলাইজেবল ভ্যালু, এটাকে আমরা আমাদের ভাষায় বলি স্ক্র্যাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু, রিসেল ভ্যালু। তো বলা হয় যে এই সেলভেজ ভ্যালু বাদ দিয়ে এই যে নেট রিয়েলাইজেবল ভ্যালু, যেটা নেট রিয়েলাইজেবল ভ্যালু কত? তাহলে আমরা দেখলাম এই 1 লাখ টাকায় সেল করলে নেট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে 4 লাখ টাকা। 4 লাখ টাকা। এটাকে আমরা বলতেছি কি? সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট। তার মানে 1 লাখ বাদ দিয়ে দেখলাম যেটা রিজেক্ট টাকা রিকভার করতে পারলাম সেটা বাদে বাকিটাকে আমরা বলছি সাঙ্ক কস্ট। তাহলে আমরা বুঝলাম যে সাঙ্ক কস্টটা ইরিলেভেন্ট। সাঙ্ক কস্টটা কি? ইরিলেভেন্ট, আমাদের ডিসিশনে আসবে না, ডিসিশনে এফেক্ট করবে না। এরপর অপরচুনিটি কস্ট, আপনাদের মনে আছে এই কস্ট নিয়ে আলোচনা করেছিলাম, এটা পিওরলি ডিসিশন মেকিং কস্ট, এটা ফিউচার কস্ট। তো বাট অন্যান্য কস্টের মধ্যে এখানে ক্যাশ আউটফ্লো হয় না, এটা জাস্ট ডিসিশন মেকিং এর জন্য লাগে। আসলে এটা পিওরলি আমরা এটা যেটা কস্ট বলছি এটা কোনো কস্ট না, এর আগেও আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম। এটা হচ্ছে অল্টারনেটিভ, যেটা আমরা ফরগো করব, যেটা আমরা স্যাক্রিফাইস করব, যেটা আমরা রিজেক্ট করব, সেই অল্টারনেটিভ থেকে যেই বেনিফিটটা আমরা ফরগো করতেছি, যেটা থেকে বঞ্চিত হচ্ছি, যে অপরচুনিটি থেকে, যে রেভিনিউর অপরচুনিটি থেকে বঞ্চিত হচ্ছি, সেটা হচ্ছে সেই রেভিনিউটাকে আমরা বলতেছি যে অল্টারনেটিভ আমরা অ্যাকসেপ্ট করব, তারই তো কস্ট বেনিফিট অ্যানালাইসিস করব, সেটাই তো প্রফিট বের করব। তখন বলা হচ্ছে সেইটার কস্টের সাথে আমরা ওইটাকে যোগ করব। তার মানে সেই অল্টারনেটিভ আমাদের মেশিনের কথা বলেছিলাম, আপনাদের মনে থাকবার কথা, ভিডিওতেও আছে দেখবেন। তো সেখানে আমরা বলেছিলাম যে তাহলে আমরা দেখলাম যে যেই বেনিফিটটাও আমরা ফরগো করতেছি সেই বেনিফিটটা হবে, যে অল্টারনেটিভ অ্যাকসেপ্ট করতেছি সেই অল্টারনেটিভে যেটা অ্যাকসেপ্ট করব তার জন্য অপরচুনিটি কস্ট হচ্ছে ওই
কি বলে আমাদের পটেনশিয়াল রেভিনিউ যেটা ফরগো করলাম সেই রেভিনিউটা হবে সেই অল্টারনেটিভ অপরচুনিটি কস্ট। আমরা যদি অন্যভাবে বলি যে ধরুন আপনি ভালো একটা স্যালারি ভালো একটা বলে যে হাই পেইং একটা চাকরি ছেড়ে আপনি থাইল্যান্ডে ট্যুরে চলে গেলেন। আলম সাহেবের ভালো একটা বেতন পেতেন, চাকরি ছেড়ে দিয়ে উনি কি করলেন, এই সামারে উনি যে আমি এই সামারে জব করবো না, চাকরি ছেড়ে দিয়ে উনি চলে গেলেন থাইল্যান্ডে ট্যুরে ভিজিট করতে গেলেন। তার মানে উনি একটা অল্টারনেটিভ অ্যাকসেপ্ট করলেন আর একটা অল্টারনেটিভ ফরগো করলেন, রিজেক্ট করলেন। এখন বলা হচ্ছে উনি যদি থাইল্যান্ডের ট্যুরে চলে যান, তাহলে থাইল্যান্ডের ট্যুরে গেলে এটাই তো উনার অ্যাকসেপ্টেড অল্টারনেটিভ। তাহলে উনি ফরগো করলেন কোনটা, উনি যে জবটা ছেড়ে দিলেন, তাহলে এই জব থেকে উনি যে স্যালারি পেতেন, যে ওয়েজেস পেতেন, তাহলে সেই ওয়েজেসটা হবে আপনার যে অল্টারনেটিভ উনি অ্যাকসেপ্ট করলেন, ট্যুরে চলে গেলেন, ট্রাভেলে চলে গেলেন, সেই অল্টারনেটিভের অপরচুনিটি কস্ট। এটা ডিসিশন মেকিং এর জন্য লাগবে। ওই যে বলেছিলাম যে আপনি নিজের বাসা ভাড়া দিয়ে আরেকজনের কাছে দিয়েছেন, নিজে থাকলে কি হতো, তো সিদ্ধান্ত নিতে আমাদের অপরচুনিটি কস্ট। আপনার 1 বিঘা জমি আছে, সেখানে ধান চাষ করবেন অথবা পাট চাষ করবেন। এই 1 বিঘা ধান চাষ করলে যদি হয়, যদি এমন হয় যে 1 বিঘা ধান চাষ করলে আপনার 10,000 টাকা রেভিনিউ আসে, আর 1 বিঘা এই জমিতেই আপনি যদি পাট চাষ করেন তাহলে 12,000 টাকা রেভিনিউ আসে। আপনি পাগল না হলে আপনি কি করবেন, পাগল হলেও পাট চাষ করবেন। তো এই অল্টারনেটিভটা আপনি অ্যাকসেপ্ট করতেছেন আর এটা ফরগো করতেছেন। এই যে ফরগো করলেন যেটা ধান চাষ, তার মানে কত টাকার বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছেন, 10,000 টাকা। তো এই 10,000 টাকায় এই অল্টারনেটিভের জন্য এটা অপরচুনিটি কস্ট। এই অল্টারনেটিভের অপরচুনিটি, এই অল্টারনেটিভের রেভিনিউ তো 12,000, অপরচুনিটি কস্ট হচ্ছে 10,000। তো বলা হয় যে এই যখন কস্টের কথা চিন্তা করি তখন আমরা এই কস্ট এই 10,000 এর সাথে কনসিডারেশনে নিয়ে চিন্তা করি এইটা, বাট এটা মনে রাখবেন নগদে দেব না আমরা। তো এই গেল আমাদের অপরচুনিটি কস্ট, এটা পিওরলি ডিসিশন মেকিং কস্ট। এটা কিন্তু আমাদের অল্টারনেটিভ সিলেকশনে কিন্তু লাগবে, এটা খেয়াল রাখবেন। আর আরেকটা কথা বলেছিলাম ডিফারেন্সিয়াল অ্যানালিসিসে, যে ডিফারেন্সিয়াল রেভিনিউ। আসলে ডিফারেন্সিয়াল রেভিনিউ বলতে কিছুক্ষণ আগে যেমন বললাম 2,000 টাকা ডিফারেন্সিয়াল রেভিনিউ। এই ধান চাষ আর পাট চাষের আমাদের ডিফারেন্সিয়াল রেভিনিউ কত হলো, 2,000। অর্থাৎ যে রেভিনিউ দুটো অল্টারনেটিভের মধ্যে যে রেভিনিউটা ভ্যারি করতেছে যত টাকা, সেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল রেভিনিউ। তাহলে আজকের আলোচনায় ডিফারেন্সিয়াল অ্যানালিসিস বলতে অল্টারনেটিভ গুলোর কস্ট এবং বেনিফিট বা এক্সপেন্স এবং রেভিনিউ এর ডিফারেন্সটা, এটা আলোচনা করা, এটা অ্যানালাইসিস করা। আমরা যদি উদাহরণ দেই তাহলে আরো ভালো বুঝবেন। তো আমরা অনেকগুলো ডিসিশনের কথা বলেছিলাম, সবগুলো ডিসিশন নিয়ে আলোচনা করতে পারবো না। আমরা একটা ডিসিশনের যদি আলোচনা করি, দুইটা আমরা আলোচনা করবো, খুব ইম্পর্টেন্ট। আপনারা একটু খেয়াল করে দেখেন, এগুলো খুব প্র্যাকটিক্যাল। এটা আমাদের মূল বইতেই আছে, এটা আমরা বলি রিভিউ প্রবলেম। সবাই একটু খেয়াল করেন, না বুঝতে পারলে বলবেন। এখানে বলা হচ্ছে চার্টার স্পোর্টস ইকুইপমেন্ট একটা অর্গানাইজেশন ম্যানুফ্যাকচারস রাউন্ড রেক্টেঙ্গুলার অ্যান্ড অক্টোগোনাল ট্যাম্পোলাইন্স। অর্থাৎ জিমে ইউজ হয়, যারা ব্যায়াম করেন তারা জানবেন। তো 3 ধরনের ট্যাম্পোলাইন তারা ম্যানুফ্যাকচার করে, একটা হচ্ছে রাউন্ড, একটা রেক্টেঙ্গুলার, একটা অক্টোগোনাল। সেলস অ্যান্ড এক্সপেন্স ডেটা ফর দ্য পাস্ট মান্থ ফলো। বলছে গত মাসে তাদের সেলস এবং এক্সপেন্স সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশন আমরা যেটা দেখতে পাচ্ছি, একটু সবাই খেয়াল করবেন, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে রাউন্ড, রেক্টেঙ্গুলার এবং অক্টোগোনাল, এই যে টেম্পোলাইন, 3টা প্রোডাক্ট লাইন। এই প্রোডাক্ট লাইনে 3 ধরনের প্রোডাক্ট প্রডিউস করেন। তাতে দেখা যায় যে টোটালে তাদের $60,000 লাভ হয়। খেয়াল করেন যে $60 টোটালে 3টা প্রোডাক্ট থেকে $60,000 লাভ হয়। বাট এই যে রাউন্ড যে টেম্পোলাইনটা, এই প্রোডাক্টে $15,000 লস হয়, রাউন্ডে 15,000 লস হয়, $15,000। এখন তাহলে আমরা দেখলাম যে টোটালে লাভ হয়, কিন্তু একটা প্রোডাকশন লাইনে আমরা বলেছিলাম যে এই রাউন্ড টেম্পো লাইন যেটাতে, সেটাতে লস হয়। এখন ম্যানেজমেন্ট আপনার কাছে জানতে চাচ্ছে, আমরা নিচে একটু যদি পড়ি, এখানে বেশ কিছু এক্সপেন্স দেওয়া আছে, কিছু রেভিনিউ দেওয়া আছে। বেশ কিছু এক্সপেন্স এবং রেভিনিউ তো আছে, আমরা বুঝতেছি। ভেরিয়েবল এক্সপেন্স ঠিক আছে, এর মধ্যে কিছু ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে। তো ফিক্সড এক্সপেন্সের মধ্যে অ্যাডভার্টাইজিং আছে, ডেপ্রিসিয়েশন আছে, লাইন সুপারভাইজার স্যালারি আছে, এই প্রোডাকশন লাইনে সুপারভাইজার যিনি, তারপর জেনারেল ফ্যাক্টরি আছে, ওভারহেড আছে।
এই জেনারেল ফ্যাক্টরের ওভারে দেখেন এখানে নোট দেওয়া আছে, বলা আছে এটা কমন ফিক্সড কস্ট। এই জেনারেল ফ্যাক্টরের ওভারে এটা কমন ফিক্সড কস্ট যেটা অ্যালোকেশন করা হয়েছে অন দ্য বেসিস অফ সেলস ডলার, অর্থাৎ তিনটা প্রোডাক্টের যে সেলস হয় এই যে সেলস ডলার এইটা রেশিওতে এটার উপর ভিত্তি করে এই $2,00,000 যেটা জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, জেনারেল ফ্যাক্টরি ওভারহেড আপনি প্রোডাকশন লাইনে তিনটা প্রোডাক্ট প্রডিউস করেন আর দুইটা করেন, কম করেন আর বেশি করেন, এই 2 লাখ টাকা আমরা জানি ফিক্সড এটা লাগবে। বাট এই 2 লাখকে এই তিনটা প্রোডাক্টের মধ্যে অ্যালোকেশন করে দিয়েছে কিসের উপর ভিত্তি করে? এই সেলস এর উপর ভিত্তি করে, অর্থাৎ 2 লাখকে এই রেশিওতে, অর্থাৎ এই 10 লাখ দিয়ে ভাগ দিয়ে 1,40,000 দিয়ে যদি গুণ দেয় তাহলে হয় 28,000, এরকম প্রপোর্শনেটলি ভাগ করে দিয়েছে, এই বেসিসে দিয়েছে, যদি এটা রেশনাল না। এরপরে পরে যেটা বলছেন সেটা একটু খেয়াল করেন, বলা আছে ম্যানেজমেন্ট ইজ কনসার্নড অ্যাবাউট দ্য কন্টিনিউড লসেস শোন বাই দ্য রাউন্ড টেম্পো লাইন্স। বলা আছে এই কন্টিনিউয়াস, গত মাসে $15,000 লস হয়েছে, এর আগেও এরকম এই রাউন্ড থেকে লস হচ্ছে। তো বলা আছে যত দিন যাচ্ছে এখানে লস হচ্ছে, এই জন্য ম্যানেজমেন্ট খুব ওয়ারি and wants a recommendation as to whether or not the line should be discontinued. এবং ম্যানেজমেন্ট আপনার কাছ থেকে জানতে চাচ্ছে, একটা সুপারিশ চাচ্ছে যে আসলে এই প্রোডাকশন এটা কি ডিসকন্টিনিউশন করবেন কিনা, মানে স্টপ করে দিবেন কিনা। The special equipment used to produce the tempo lines has no resale value. বলা হয় যে এই টেম্পো লাইন তিনটা প্রোডাকশনের জন্য যে ইকুইপমেন্ট ইউজ হয় এটার কোনো রিসেল ভ্যালু নেই, বুঝা গেল? এটা বিক্রি করে অন্য কোনো কাজে লাগানো যাবে না। If the round tempo line model is dropped, বলা হয় এটার প্রোডাকশন যদি আমরা অফ করে দিই, যদি এটা ড্রপ করি, প্রোডাকশন লাইন যদি ড্রপ করি, the 2 line supervisors assigned to the model would be discharged. এই রাউন্ডের প্রোডাকশনের জন্য যে সুপারভাইজার আছে তার চাকরি থাকবে না, দুইজন সুপারভাইজার আছে, তার প্রোডাকশন সুপারভাইজারেরও চাকরি নেই, তাদেরকে ডিসচার্জ করা হবে, চার্জ থেকে সরাই দেওয়া হবে, মানে স্যাক করা হবে বাংলায়, ইংলিশ শব্দ যদিও, তো টার্মিনেট করা হবে। আপনার কাছে প্রথম রিকোয়ারমেন্ট, শুড প্রোডাকশন এন্ড সেল অফ দ্য রাউন্ড টেম্পো লাইন্স বি ডিসকন্টিনিউড। এই রাউন্ড টেম্পো লাইনের এটা প্রোডাকশন এবং সেলস এটা কি ডিসকন্টিনিউশন করা উচিত? The company has no other use for the capacity now being used to produce the round tempo lines. এই রাউন্ড টেম্পো লাইনের জন্য যে প্রোডাকশন ফ্যাসিলিটি আছে, যে ম্যান মেশিন এবং ফ্যাক্টরি যা আছে, এটা বলা হয় যে কোনো আদার, এটা কোনো অন্য কোনো টেম্পো লাইনের প্রোডাকশনে ইউজ করা যাবে না। শো কম্পিটিশনস টু সাপোর্ট ইউর আনসার। আপনি এই যে প্রোডাকশন ডিসকন্টিনিউশন হবে এটা কি ড্রপ করবে কি ড্রপ করবে না, এটার পক্ষে আপনাদেরকে কম্পিটিশন শো করতে হবে, ঠিক আছে? তো আমরা কম্পিটিশন ছাড়া তো আর বলতে পারবো না যে এটা প্রোডাকশন কন্টিনিউ করতে হবে নাকি ড্রপ করে দিতে হবে। তো এখানে দুইটা অল্টারনেটিভ কি, একটা হচ্ছে যে এই রাউন্ড প্রোডাকশন সহ, আর একটা হচ্ছে রাউন্ডকে ড্রপ করে দিয়ে। তো রাউন্ডের প্রোডাকশন যদি আমরা রাখি সেটা তো দেওয়াই আছে আমাদের, খুব ভালো মতো খেয়াল রাখেন, আমরা যদি এই রাউন্ড এই টেম্পো লাইন এই প্রোডাক্টটার প্রোডাকশন যদি আমরা রাখি তাহলে তো জানি যে সেখানে আমরা টোটাল $60,000 লাভ হয়, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো এটা একটা অল্টারনেটিভ, এটা তো আছেই এক্সিস্টিং। এটা আমার নতুন অল্টারনেটিভ কি? নতুন অল্টারনেটিভ হচ্ছে যে এই রাউন্ডের প্রোডাকশনটাকে অফ করে দেবো, এই রাউন্ডটাকে আমরা ড্রপ করব। তো আমরা আগে ঠিক পারবো না, যদি আপনাদের সলিউশনে বলা হচ্ছে যে প্রোডাকশন এন্ড সেলস এটা ডিসকন্টিনিউ করা উচিত হবে না, এটা কন্টিনিউ করতে হবে, প্রোডাকশন কন্টিনিউ করতে হবে, তার মানে আমরা বুঝতেছি এখন যে $60,000 লাভ হয় তার থেকেও লাভ কম হবে, এই জন্য বলছি। বাট এটা আমরা আগেই লিখতে পারবো না, ফাঁকা রাখবো, পরীক্ষার হলে পরে লিখবো অথবা কম্পিটিশনের পরে লিখবো, যেটা আমাদের আগে বলা হয়েছে যে ডিসকন্টিনিউশন করা উচিত হবে কিনা। তাহলে আমরা লজিক্যালি এটার উত্তরই আগে লিখতে হয়, এই জন্য আগে লিখছে যে না প্রোডাকশন সেলস ডিসকন্টিনিউ করা হবে না, এটা কন্টিনিউ করা উচিত, এটা লিখছে। আমরা পরীক্ষার হলে এরকম আগে লিখবো, তার নিচে সাপোর্টিং হিসেবে আমাদেরকে কম্পিটিশন শো করতে হবে, সেটা বলছে। তো একটু খেয়াল করে দেখুন, এখানে আপনাদের বইতে যেটা করে দেওয়া আছে আমি একটু অন্যভাবে করাবো, তবু এটা একটু বলে নিই আপনাদের, সবাই একটু খেয়াল করেন। এখানে আমরা যদি রাউন্ড, আমরা তো দেখবো যে আমার এখন যা হয় $60,000 তার থেকে আসলে লাভ বেশি হয় না কম হয়, মূলত হচ্ছে এটা আমাদের দেখার বিষয়। তো সবাই একটু খেয়াল করেন, এখানে আমরা যদি রাউন্ডের প্রোডাকশন যদি অফ করে দেই, রাউন্ডের প্রোডাকশনটা অফ করে দিলে কি দাঁড়াবে? রাউন্ডের প্রোডাকশন অফ করে দিলে তখন আমি $1,40,000 যে রেভিনিউ আসবে এটা থেকে বঞ্চিত হব। আশা করি সবাই ক্লিয়ার।
এই $60,000 যে ভেরিয়েবল এক্সপেন্স লাগে সেটা আমার লাগবে না না। তার মানে আমি কন্ট্রিবিউশন মার্জিন কত হারাবো? 80,000 80,000 কন্ট্রিবিউশন মার্জিন থেকে বঞ্চিত হব। এটা ক্লিয়ার? জি স্যার জি স্যার আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, আমার যে বিজ্ঞাপন বাবদ 41,000, এই বিজ্ঞাপন বাবদ 41,000 যেটা, সেটা কিন্তু আমি অ্যাভয়েড করতে পারবো। জি স্যার আমার যার প্রোডাকশন নেই, সেল নেই, তার জন্য তো বিজ্ঞাপন দেওয়ার কোনো দরকার নাই এটা আমি অ্যাভয়েড করতে পারবো। এই যে ডেপ্রিসিয়েশন 20,000, এটা আমি অ্যাভয়েড করতে পারবো না, না করতে পারবো পারবো না। এই যে লাইন সুপারভাইজার স্যালারি, এত সুপারভাইজার চাকরি নেই, তার মানে 6,000ও আমি অ্যাভয়েড করতে পারবো পারবো। এই যে জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, আমরা এটা বলি কমন, এটা যদিও সেলসের ভিত্তিতে ভাগ করে দিছে, আসলে এইটাও আমরা অ্যাভয়েড করতে পারবো না না। তার মানে আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে আমার এই 41,000 এবং এই 6,000, এই $47,000 কিন্তু আমি অ্যাভয়েড করতে পারবো পারবো। এই খরচটা আমার লাগবে না। তার মানে 47,000 খরচ লাগবে না, এই খরচটাও আমি অ্যাভয়েড করতে পারতেছি। আর আমি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি কত? 80,000 80,000, তাই তো? তার মানে 80,000-এর কন্ট্রিবিউশন লস করতেছি, আর অ্যাভয়েড করতে পারছি আমি 47,000। একটু খেয়াল করে দেখেন, 80,000 আমি কন্ট্রিবিউশন মার্জিন লস করতেছি, এই জন্য ব্র্যাকেটের মধ্যে লিখছি লস। আবার বলতেছি যে আমি ফিক্সড এক্সপেন্স অ্যাভয়েড করতে পারছি 47,000, তাহলে আলটিমেটলি আমার 33,000-এর প্রফিট থেকে বঞ্চিত হচ্ছি। $33,000 প্রফিট আমার কম হচ্ছে। আগে সে $33,000 প্রফিট কি হচ্ছে? কম হচ্ছে। তো আগে সে $33,000, আগে হতো কত? 80,000 আগে হতো 60,000, এর থেকে 33,000 কম হবে। তো তার মানে আমার ড্রপ করা ঠিক হবে কিনা? না স্যার ড্রপ করা ঠিক হবে না না। এটা আসলে সাইজে ছোট, অঙ্কের উত্তরটা সাইজে ছোট, কিন্তু আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব না। যারা শর্টকাট ভালো বুঝেন অথবা শর্টকাট মারতে চান, সময় কম, তারা করেন। আমি এখন যেভাবে করাবো সেটা একটু সাইজে বড়, বাট এটা বুঝতে সুবিধা হয়, একটু সময় লাগলে এটা একেবারেই সহজ, আপনার পরবর্তীতে ভুলে যাবেন আদারওয়াইজ। আমারটা দেখেন, যদি মনে করেন যে না এটা কঠিন মনে হয়, তাহলে আগের মতো করে করতে পারবেন। আমি অল্টারনেটিভটা দেখাচ্ছি। অল্টারনেটিভটা আমার কাছে মনে হয় যে আরো সহজ, এটা আমার কাছে মনে হয়, আপনাদের কাছে মনে না হলে আগের মতো করবেন। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এটা অফ করে দিচ্ছি, আমরা এই ক্ষেত্রে বলেছিলাম আমরা কম্পারেটিভ স্টেটমেন্ট করব। কম্পারেটিভ স্টেটমেন্ট কি? কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট অথবা কম্পারেটিভ কস্ট স্টেটমেন্ট, এটাই তো আমরা করে দেখব। কস্ট স্টেটমেন্ট যখন করবো, যখন মেক অর বাই এর ক্ষেত্রে কি করব? কম্পারেটিভ কস্ট স্টেটমেন্ট, যেটাতে কস্ট সেভ করতে পারবো, কস্ট কম হবে, সেটাই আমরা অ্যাকসেপ্ট করব। আর এই ক্ষেত্রে কি দেখতেছি, এই ক্ষেত্রে আমাদের কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তো কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করতে গেলে যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রিপোর্ট করতে হয় ম্যানেজমেন্টের কাছে, এটা আমাদের চার্টার স্পোর্টস ইকুইপমেন্ট, এটা হচ্ছে অর্গানাইজেশনের নাম। আমরা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করব, কম্পেয়ার করব অল্টারনেটিভের মধ্যে। অল্টারনেটিভ কি? একটা হচ্ছে রাউন্ডটাকে রেখে, যেটা আমাদের এক্সিস্টিং, যেটা এটা কি এক্সিস্টিং। তো এক্সিস্টিং এ কি করেছি আমরা? টোটাল দেখবো, আসলে আমরা তো দেখবো টোটাল লাভ হয় কিনা। তো এক্সিস্টিং যা আছে আমরা টোটাল এখান থেকে কিন্তু হুবহু দেখেন কপি করছি, যখন রাউন্ডটাকে রেখে দিচ্ছি একদম এখানে যা ছিল দেখে দেখে তুলবো। এটা দেখে তুলতে তো কারো কষ্ট হওয়ার কথা না, যা ছিল তাই টোটাল। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি রাউন্ডটাকে ড্রপ করি তাহলে কি দাঁড়াবে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আমি রাউন্ডটাকে যদি ড্রপ করি, একটু খেয়াল করে দেখেন, রাউন্ডটাকে যখন ড্রপ করতেছি তখন 1,40,000 আমার সেলস আর পাচ্ছি না, তার মানে 10 লাখ থেকে 1,40,000 বাদ যাবে। আচ্ছা, বাদ দিলে হয় 8,60,000। একটু খেয়াল করে দেখেন, আমার তখন ভেরিয়েবল এক্সপেন্স তো 60,000 লাগবে না, তখন আমার এক্সপেন্স লাগবে কত? তাহলে 4,10,000 থেকে যদি এই 60,000 বাদ দিয়ে কত লাগবে? 3,50,000। তার মানে আমার কন্ট্রিবিউশন মার্জিন তখন কত হবে? 5,10,000। এখন এই এক্সপেন্সের মধ্যে আসেন, একদম হুবহু যা ছিল তাই। ফিক্সড এক্সপেন্সের মধ্যে অ্যাডভার্টাইজিং, যেটা আমরা বলেছিলাম এই 41,000 আমার লাগবে না, মানে 2,16,000 থেকে আমি কত বাদ দেবো? 41,000 বাদ দেবো। তাহলে বাদ দিলে কত হবে? 1,75,000।
আমরা বলছিলাম আমাদের এই ডেপ্রিসিয়েশন 95,000 এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। 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 95,000 এখানেও লাগবে, এখানেও লাগবে। এখানেও এখানেও লাগবে। দেখা তো কে ফোন দিছে? ঠিক আছে। জি। এরপরে বলেছিলাম যে লাইন সুপারভাইজারের স্যালারি $19,000 লাগতো টোটাল। হুম, এই প্রোডাক্টের জন্য লাগতো 6,000। তাহলে আমার এই 6,000 কম লাগবে, লাগবে না। 6,000 লাগবে না। তার মানে কত লাগবে এখন? 13,000। 13,000 এরপরে খেয়াল করেন, আমরা বলতাম যে আমাদের এই যে জেনারেল ফ্যাক্টর ওভারহেড যেটা, সেটা রাউন্ডের জন্য 28,000। এই 28,000 কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না। 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 তার মানে আমার আগে যে 2 লাখ লাগতো টোটাল, এখনো কত লাগবে? 2 লাখ। 2 লাখই লাগবে। জি, তো স্যার। তার মানে আমরা আগের মতোই, আসলে চেঞ্জ হলো শুধু এই অ্যাডভার্টাইজিং এ আর স্যালারি। সুপারভাইজার। স্যালারিতে। তো এতে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখেন ওটা দেখে দেখে লিখলাম, ক্যালকুলেশন করলে খুব সহজে আমরা পেয়ে গেলাম আমাদের আসল কাজ শেষ। এখন আমরা এগুলো যোগ করবো স্বাভাবিকভাবেই। এটা তো আমরা দেখে দেখে বসিয়েছি। এখন যোগ করলে হয় 4,83,000। এই 4,83,000 হচ্ছে আমাদের টোটাল ফিক্সড এক্সপেন্স। এটা কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দেবো, আপনাদের মনে আছে কন্ট্রিবিউশন ফরম্যাটে। এ থেকে বাদ দিলে সেটার নামই নেট অপারেটিং ইনকাম। তাহলে আমরা দেখলাম আগে হতো $60,000 লাভ, এখন কত হয়? 27,000। 27,000। আমরা যদি ডিফারেন্স দেখাই, এই ডিফারেন্সটাই হচ্ছে, এটা হচ্ছে রাউন্ডেড। এটা কার জন্য ছিল? রাউন্ডেড। রাউন্ডেড। এই যে 33,000 আমরা দেখেন, এটা 33,000 ডিফারেন্স, এটা এইটার নামে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যানালিসিস। আমরা এটা ডিফারেন্সিয়াল অ্যানালিসিস করলাম। কি করলাম? ডিফারেন্সিয়াল কস্ট অ্যানালিসিস করলাম, ডিফারেন্সিয়াল ইনকাম যেটা সেটাও কিন্তু অ্যানালিসিস করলাম। এতে আমরা দেখলাম যে আগে সে আমার $33,000 লাভ কম হয়, এখন হয় 27,000, আগে হতো 60,000। তার মানে আমরা বলতে পারি যে আগে সে যেহেতু 33,000 কম হবে, তার মানে এখানে প্রোডাকশনটার এই রাউন্ডের প্রোডাকশনটা ডিসকন্টিনিউ করা উচিত হবে না। ক্লিয়ার সবাই? জি, জি স্যার। স্যার। তো আমরা যদি এইভাবে করি তাহলে সুবিধা হবে কি, সময় একটু বেশি লাগলেও মানে আমাদের বুঝতে খুব সুবিধা হয় যে এটা লাগবে এটা লাগবে না। এটা হচ্ছে বাস্তবে, এই ফিগারটা তো আমাদের থাকেই, এটা এক্সিস্টিং। জি স্যার। এরপরে আমরা শুধু এখানে দেখবো তো, তাহলে ম্যানেজমেন্টকে আমরা বলতে পারবো। ম্যানেজমেন্ট যদি এখন বলে যে আমার এইটার প্রোডাকশন যদি অফ করে দিই, এটার প্রোডাকশন অফ করে দিলে তাহলে টোটাল আমার ফিক্সড এক্সপেন্স কত লাগবে, সেটা কিন্তু আমরা আগের যেভাবে শর্টকাট করলাম ওখানে কিন্তু বলতে পারবো না। বাট এই সিস্টেমে কিন্তু আমি বলতে পারবো যে স্যার লাগবে $4,83,000। ক্লিয়ার? তো জি আপনারা স্যার। এইভাবে করবেন, আমি বলবো। এই গেল, তাহলে আমরা আমাদের কিন্তু অঙ্ক ওই রিকোয়ারমেন্ট 1 শেষ। রিকোয়ারমেন্ট 2 তে যেটা বলছে, আমরা যদি পরের পেজে যাই, পরের পেজে যদি যাই একটু খেয়াল করুন সবাই। রিকোয়ারমেন্ট 2 তে বলছে recast the above data in a format that would be more useful to management in assessing the profitability of the various product lines. আমাদের যে কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট যেটা দেওয়া ছিল সেটাকে বলছে রিকাস্ট করতে হবে। বলা হচ্ছে এরকম আরেকটা বানাতে হবে এমন ভাবে যেটা ম্যানেজমেন্টের জন্য মোর ইউজফুল হবে। ম্যানেজমেন্টের জন্য মোর ইউজফুল হবে। মোর ইউজফুল কিসে হবে? অ্যাসেসিং দ্য প্রফিটেবিলিটি অফ দ্য ভেরিয়াস প্রোডাক্ট লাইনস। আপনাদের মনে আছে যে আমাদের যে এখানে যে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, এই ইনকাম স্টেটমেন্টে আপনারা জানেন যে আমাদের এই যে 2 লাখ যেটা জেনারেল ফ্যাক্টর ওভারহেড, এই জেনারেল ফ্যাক্টর ওভারহেড $2,00,000, এটা যে সেলসের ভিত্তিতে, এটা আমরা জানি যে এটা কমন কস্ট। কমন কস্টটাকে কোনো প্রোডাক্ট লাইনে আমরা এটারে অ্যালোকেশন করতে পারি না। বাট এটা অ্যালোকেশন, এই যে $28,000, একটু খেয়াল করে দেখেন, $28,000 এর ভাগে, এই খরচটা এর ভাগে ফেলানোর কারণে কিন্তু $15,000 কি হয়েছে? লস হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করেন। তো আসলে তো 28,000 এর মধ্যে অ্যালোকেশন করাটা তো রেশনাল না। তো বলা হচ্ছে আপনাকে এটা এমন ভাবে বানান যে বানালে যে প্রত্যেকটা প্রোডাক্টের, এই যে 3টা প্রোডাক্ট লাইনে 3টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের 3টা প্রোডাক্টের ঠিক আসলে অ্যাকচুয়াল প্রফিটটা যেন অ্যানালাইসিস করা যায়, অ্যাসেস করা যায়। কারণ 28,000 এর ভাগে, সেলস বেশি বলে এর ভাগে দেখেন 28,000 পড়ে গেছে। সেলস কম হোক কিন্তু প্রপোর্শনালি 28,000 এক্সপেন্স হয় জেনারেল ফ্যাক্টর ওভারে, এটা তো রেশনাল না, এটা কমন কস্ট। তো বলা হচ্ছে আপনাকে এমন ভাবে করতে হবে যেন আপনার ম্যানেজমেন্ট বুঝতে পারে যাতে প্রত্যেকটা প্রোডাক্টের কত। তো আমরা আগে যা করেছি এই পর্যন্ত ঠিকই থাকবে। তাহলে এই পর্যন্ত একের হুবহু আমরা তুলে নেব। আমি আবার দেখাই কোন পর্যন্ত ঠিক রাখবো। জেনারেল ফ্যাক্টরি ওভারহেড পর্যন্ত। জেনারেল ফ্যাক্টর ওভারহেডের আগ পর্যন্ত। পর্যন্ত। এই পর্যন্ত দেখেন ঠিকই আছে।
অর্থাৎ আমরা আগে যে টোটাল ফিক্সড এক্সপেন্স বলেছিলাম, এই টোটাল ফিক্সড এক্সপেন্স না, আমরা বলা হচ্ছে যেটা ট্রেসেবল। আমরা বলেছিলাম আমাদের কমন কস্টটা ইরিলেভেন্ট, আপনাদের মনে থাকবার কথা, কমন কস্টটা ইরিলেভেন্ট। তো আমরা কমন কস্টটা আসলে এর মধ্যে থেকে ইয়ে করে দেবো, যেটা ট্রেসেবল, যেটা ট্রেস করা যায় যে কোন প্রোডাক্টের জন্য কত, এটা যেটা ট্রেস করা যায় সেটা। তাহলে আমরা প্রত্যেকটা সেগমেন্টের, এখানে সেগমেন্ট রিপোর্টিং বলে, এটা একটা প্রোডাক্ট, এই সেগমেন্টের আমরা কন্ট্রিবিউশন মার্জিন এটা বের করতে পারবো। তো আগে লিখছিলাম ফিক্সড এক্সপেন্সেস, এখন শুধু একটা শব্দ যোগ করেছি, সেটা কি ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স। যেমন অ্যাডভার্টাইজিং যে এই যে রাউন্ডের জন্য 41,000, এটা আমরা ট্রেস করতে পারবো, কারণ এই প্রোডাক্টের বিজ্ঞাপন আমরা দিয়েছি, এটা ট্রেস করা যায়। তো এগুলো সবই ট্রেসেবল। বাট এই যে জেনারেল ফ্যাক্টর ওভার, এটা বলা হচ্ছে যে এটা কমন, মানে লিখে দেওয়া আছে এটা কমন কস্ট, এটা সেলস এর ভিত্তিতে বলছি। তো এইটা বাদ দিয়ে, তাহলে এই 2 লাখ বাদ দিয়ে বাকি যা আছে সেগুলো সবই ট্রেসেবল। তো সেটা করলাম, করে এখানে দেখা যায় আগে ছিল 5,30,000, এখান থেকে 2 লাখ যদি আমরা বাদ রাখি তাহলে হয় 3,30,000। 5,30,000 নাম ছিল টোটাল ফিক্সড এক্সপেন্স, এখন শুধু আমরা যোগ করে লিখলাম কি টোটাল ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স। এটা টেস্ট করা যাচ্ছে কোনটা কার জন্য, কিন্তু এই 2 লাখ আসলে 28,000 এটা টেস্ট করা যাবে না কোনোভাবেই। ফ্যাক্টরি ওভারহেড, আপনি ফ্যাক্টরি ভাড়া দিচ্ছেন, এটা কি রাউন্ডের জন্য 28,000, আপনি কোনোভাবে ভাগ করতে পারবেন না, এটা আপনারা জানেন। আপনাদের এই যে আমাকে বললাম না, আমাকে যে 1 লাখ দিচ্ছে, এখানে আমরা টেস্ট করতে পারবো যে রাশেদ খানের জন্য কত, সাইবুল সাহেবের জন্য কত, আলম সাহেবের জন্য কত, এটা কিন্তু আসলে টেস্ট করা যাবে না। তো তাহলে আমরা দেখলাম আগের মতোই। এরপরে কি করলাম, এই 3,30,000 এই সেলস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ট্রেসেবলটা বাদ দিলে যেটা হয় সেটার নাম, এটা একটু মনে রাখবেন, সেটার নাম হচ্ছে প্রোডাক্ট লাইন সেগমেন্ট মার্জিন। আমরা আগে সরাসরি নেট অপারেটিং ইনকাম লিখতাম, কিন্তু এখন কি লিখবো, এই শব্দটা মনে রাখতে হবে, প্রোডাক্ট লাইন সেগমেন্ট মার্জিন। আগে তো আচ্ছা, তার মানে আমরা ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স বাদ দিয়ে লিখলাম প্রোডাক্ট লাইন সেগমেন্ট মার্জিন। এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের, আমরা প্রত্যেকটা সেগমেন্টের, এই সেগমেন্টের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমরা কি পেয়েছি, মার্জিন পেয়েছি। কি পেলাম, এটা মার্জিন পেয়েছি। মার্জিনটা কি, রেভিনিউ থেকে সব এক্সপেন্স কিন্তু বাদ দিয়ে দিয়েছি। শুধুমাত্র আমরা কি করব, শুধুমাত্র আমরা টোটালে এই 2 লাখকে বাদ দেব। কি করেছি আমরা, এই টোটাল থেকে এই 2 লাখটা টোটালে বাদ দেব। একটু খেয়াল করেন, এই যে 28,000, 1,72,000 এইগুলো কিন্তু আমরা কোথাও বাদ দিচ্ছি না, এটা ক্লোজ করে দিয়েছি। প্রোডাক্ট লাইন সেগমেন্ট মার্জিন, প্রত্যেকটা প্রোডাক্ট লাইন, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমরা মার্জিন কিন্তু পেয়েছি। এই মার্জিনে দেখা যাচ্ছে যে এখানে রাউন্ডের, কিন্তু এটা কিন্তু আবার পজিটিভ। এটা কি দেখা যাচ্ছে, পজিটিভ। এখানে কিন্তু আপনি একটু অবস্থা বুঝতে পারতেছেন যে এই 3টা প্রোডাক্টের কোনটার অবস্থান কি, সেটা বলা আছে প্রফিটেবিলিটি দিয়ে কিন্তু আপনি বুঝতে পারলেন। এখন নেট অপারেটিং ইনকাম আগের মতো 60,000, অপারেটিং ইনকাম তার কম বেশি হবে না। শুধুমাত্র কি করলাম, এই কমন কস্টটাকে অ্যালোকেশন করলাম না, কমন কস্টটাকে অ্যালোকেশন করলাম না, ঠিক আছে, কারণ অ্যালোকেশনের যে বেসিস ছিল সেটা ঠিক ছিল না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি আবার বলি কি করব, শুধুমাত্র এই কমন কস্টটাকে টোটালে ভাগ দেব, এটাকে অ্যালোকেশন করব না। এই যে 28,000, 1 লাখ, এটা যেটা অ্যালোকেশন করা ছিল সেটা অ্যালোকেশন করব না। আর আমরা যখনই অ্যালোকেশন এভাবে করছি না কমনটা, তার মানে বাকিটা কমন না, বাকি যেগুলো আছে সেগুলো কমন না, সেগুলো স্পেসিফিক, যেগুলোকে অ্যালোকেশন করা যায়, যে সেটা বেসিস আছে, সেটাকে ট্রেস করা যায়। এই জন্য আমরা নাম দিয়েছিলাম যে ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স। এই ফিক্সড এক্সপেন্স কোনটা কার জন্য কত, এটা ট্রেস করা যায়, কিন্তু এই 2 লাখ ট্রেস করা যায় না, এই জন্য 2 লাখ টোটাল থেকে বাদ। তাহলে 2টা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ট্রেসেবল শব্দটা, আর একটা হচ্ছে প্রোডাক্ট লাইন সেগমেন্ট মার্জিন। আর কমন কস্টটা টোটাল থেকে বাদ দেবো, একবার দেখলে পারবেন আশা করি। তো এই গেল আমাদের অ্যাডিং আর ড্রপিং, আমরা কি প্রোডাক্ট ড্রপ করব কি করব না। তাহলে আমাদের এখান থেকে শিখতে পারলাম, আমরা ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস করে দেখলাম, ডিফারেন্সিয়াল কস্ট এবং রেভিনিউ অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের ইনকাম আরো আগের চেয়ে কমে গেল, যার দরুন এটার আমরা প্রোডাকশন ডিসকন্টিনিউশন না করে, ড্রপ না করে, এটা প্রোডাকশন কন্টিনিউ করার জন্য সাজেস্ট করলাম। এরপরে আমরা যদি আরেকটা অল্টারনেটিভ, আরেক ধরনের ডিসিশন দেখি, তাহলে দেখবো কি, যে একটু দেখি, আপনারা সবাই খেয়াল করেন যে এটা হচ্ছে মেক অর বাই। আরেকটা প্রবলেম যদি আমরা সলভ করি তাহলে কি হবে, এগুলো সবই অল্টারনেটিভ। আগেরটা কিন্তু ডিসিশন নিলাম আমরা বেসড অন ইনকাম, ইনকাম আরো কমে গেল। এখন যেটা ডিসিশন নেবো সেখানে আসলে ইনকাম না, এখানে ইনকামের বিষয়টা পরে আসবে। এখানে হচ্ছে মেক অর বাই, আপনি কি নিজে প্রডিউস করবেন নাকি বাইরে থেকে কিনবেন। তো এখানে তো আসলে রেভিনিউর বিষয় না, এখানে আমাদের লাভটা কোত্থেকে আসবে, আমরা যদি কস্টটাকে সেভ করতে পারি, তো কম দামে বানাতে পারি অথবা কম দামে বাইরে থেকে কিনতে পারি, সেটাই আমাদের জন্য ফর সেভিংস বলি, সেটাই আমাদের
ডিফারেনশিয়াল অ্যানালিসিস হবে, সেখান থেকে ডিসিশন নিতে পারবো। কস্ট কম হওয়ার মানেও আমরা বুঝতে পারি যে ওখানে প্রফিট বেশি হবে পরে। এখানে বলছে ফর মেনি ইয়ার্স Futura company has purchased the starters that it installs in its standard line of farm tractors. একটু খেয়াল করে দেখেন যে তারা ট্রাক্টরে স্টার্টার লাগায়। স্টার্টার বুঝি আমরা, যাদের বাসায় টিউব লাইট আছে স্টার্টার। তো তারা স্টার্টার কিনছে যেটা তারা ওই তাদের ফার্মে যে ট্রাক্টর আছে সেই ট্রাক্টরে তারা সেটা লাগায়। ডিউ টু আ রিডাকশন ইন আউটপুট কমে যাওয়ার কারণে the company has ideal capacity that could be used to produce the starters. বলা যায় তার আইডিয়াল ক্যাপাসিটি আছে, যে ক্যাপাসিটিটাকে স্টার্টার প্রোডাকশনে কাজে লাগাতে পারে। The chief engineer has recommended against this move. এই যে মুভ করতে চাচ্ছে বলছে যে চেঞ্জ করতেছে, যেটা স্টার্টার প্রোডাকশনে কাজে লাগাবে তার আইডিয়াল ক্যাপাসিটি ম্যান মেশিন বা ফ্যাক্টরি। বলছে চিফ ইঞ্জিনিয়ার উনি রিকমেন্ড করছেন এইটার। However, pointing out that the cost to produce the starters would be greater than the current 8.40 cent, so $8.40 per unit purchase price. চিফ ইঞ্জিনিয়ার বলছে যে আমাদের আসলে যে আইডিয়াল ক্যাপাসিটি আছে সেই আইডিয়াল ক্যাপাসিটি দিয়ে আমরা বাইরে থেকে আমরা নিজেরা আসলে স্টার্টার বানাতে পারি, বাট আমরা যদি নিজেরা বানাতে চাই তাহলে বলা হয় যে আমাদের যে কারেন্ট পারচেজ প্রাইস আছে, আমরা যে এখন যে নিজেরা কিনতেছি $8.40 দিয়ে, একটু খেয়াল করে দেখেন বলা হচ্ছে এইটা দিয়ে যে আমরা এখন এক এক ইউনিট যে কিনতেছি তার চেয়ে বেশি লাগবে। চিফ ইঞ্জিনিয়ার বলছে আমরা বানাতে পারবো আমরা, কিন্তু আমাদের বানাতে গেলে প্রোডাকশন কস্টটা বেশি লাগবে। সেটা কত লাগবে বলেছে? $9.2। তো $9.20, আর বাইরে থেকে কিনতে গেলে কত লাগে? $8.40। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। বাট চিফ ইঞ্জিনিয়ার বলছে আমরা বানাতে পারি, উনি রিকমেন্ড করছেন যে আমরা বানানোই ভালো হবে। এখন আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনি ম্যানেজমেন্টকে বলবেন যে আসলে বাইরে থেকে কিনবেন ওনারা নাকি নিজেরাই বানাবে। এখানে একটু বলছে আ সুপারভাইজার উড হ্যাভ টু বি হায়ার্ড টু ওভারসি প্রোডাকশন অফ দ্য স্টার্টার্স। যখন তারা আইডিয়াল ক্যাপাসিটি দিয়ে স্টার্টার বানানো শুরু করবে তখন একজন সুপারভাইজারকে হায়ার করতে হবে এটা মনিটরিং করার জন্য, সুপারভাইজ করার জন্য। However, the company has sufficient ideal tools and machinery that has no new equipment would have to be purchased. তো বলা আছে তাদের ম্যান মেশিন এত আছে যে এই নিজেরা বানাতে গেলে আর এগুলো নতুন করে আর কিনতে হবে না, হায়ার করতে হবে না। The rent charge above is based on space utilized in the plant. এখানে বলা আছে তাদের ফিক্সড এক্সপেন্সের মধ্যে যে রেন্ট দেওয়া আছে, একটু খেয়াল করে দেখেন এখানে রেন্ট দেওয়া আছে পার ইউনিট 30 সেন্ট। আমরা যেমন বাংলাদেশে পয়সা বলি ওখানে সেন্ট। এই যে 30 সেন্ট যেটা লাগছে এটা বলেছে কিসের ভিত্তিতে, কিসের উপর ভিত্তি করে এটা অ্যালোকেশন করছে? এটা তো ফিক্সড। আমরা কিছুক্ষণ আগে দেখলাম রেন্ট ফিক্সড। এটা বলা হয় যে যত স্পেস ইউটিলাইজ করা হবে, যত স্পেস ইউজ হবে সেই স্পেসের উপর ভিত্তি করে এটা অ্যালোকেশন করা হয়েছে। দ্য টোটাল রেন্ট অন দ্য প্লান্ট ইজ $80,000 পার পিরিয়ড। আমরা জানি যে এই ভাড়াটা স্বাভাবিকভাবে বাৎসরিকই হয়, তো বলা হচ্ছে যদি বাৎসরিক হয় মাসিক হয় যেটা হোক এটা পিরিয়ডিক আমরা জানি। তো এই 80,000 টোটাল হচ্ছে 80,000, আর এখানে এক এক ইউনিটের জন্য 30 সেন্ট, টোটাল লাগছে এখানে $12,000। এখানে সুপারভিশন বাবদ $1.5 লাগছে, টোটাল লাগছে 60,000। তার মানে টোটাল 60,000 কে $1.5 দিয়ে যদি ভাগ দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কত ইউনিট টোটাল তারা প্রডিউস করেছে। $40,000 কেও যদি আমরা $1 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ক্যালকুলেশন আরো সুবিধা হবে। তার মানে বোঝা যাচ্ছে যে টোটাল 40,000, এই 12,000 কে যদি 30 সেন্ট দিয়ে ভাগ দেয় তাও বুঝতে পারবো, যেহেতু পার ইউনিট দেওয়া আছে টোটাল দেওয়া আছে। তার মানে আমাদের ইউনিট বের করাটা সহজ। আমরা এটা দিয়ে ভাগ করলে আরো সহজ, 1 দিয়ে ভাগ করলে আসলে তারা টোটাল প্রোডাকশন করছে কত? 40,000। টোটাল তাদের 40,000 ইউনিট, 40,000 স্টার্টার যদি তারা এই স্টার্টার যদি নিজেরা প্রডিউস করে তাহলে এক এক ইউনিটের জন্য লাগবে তাদের $9.2, আর এটা যদি বাইরে থেকে কেনে তাহলে লাগবে $8.4। তো তার মানে বানাতে গেলে বেশি লাগে। আপনার কাছে জানতে চাচ্ছেন যে প্রিপেয়ার কম্পিউটেশনস, আপনার কম্পিউটেশন করতে হবে শোয়িং হাউ মাচ প্রফিট উইল ইনক্রিজ অর ডিক্রিজ as a result of making the starter। এখানে আসলে তো প্রফিটের বিষয় না,
আমরা তো সেল করিনি, সেল না করা পর্যন্ত আসলে প্রফিট বলতে পারবো না। তো এখানে প্রফিট কিসে হবে? জি স্যার। কস্ট সেভিংসে। প্রফিটটা কিসে হবে? আমরা লাভ করবো কিসে? যেখানে কস্ট সেভ করতে Cost পারবো, saving। যেখানে কস্ট কম লাগবে। তো বা আমার কোশ্চেনটা এরকম হতে পারে যে what should the company do, whether it should purchase from outsiders or it should produce by itself। এই ধরনের কোশ্চেন হলো একই কথা। আমরা তো এখন কম্পেয়ার করব। তো আমার এখানে বলা নেই, বাট আমরা অঙ্ক যখন করব তখন আমরা লিখবো কম্পারেটিভ কস্ট স্টেটমেন্ট। এটা আপনাদের বই থেকে দিয়েছি। আমরা দুইটা অল্টারনেটিভ, কি অল্টারনেটিভ আমাদের? একটা মেক আর একটা বাই। আমরা এখানে কি অ্যানালাইসিস করতেছি? ডিফারেন্সিয়াল কস্ট। এখানে আমরা কি অ্যানালাইসিস করব? ডিফারেন্সিয়াল কস্ট। ডিফারেন্সিয়াল কস্ট কি শিখেছি? যে কস্টটা একটা অল্টারনেটিভে লাগবে কিন্তু আরেকটাতে লাগবে না, একটাতে লাগে আরেকটাতে লাগে না, তার মধ্যে সেখানে ভ্যারি করে। ঠিক আছে? জি স্যার। তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, জি। এটা শুরুতে বলেছিলাম ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এই যে $3.10। তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আমাদের বানাতে গেলে লাগে, কিনতে গেলে লাগে জি স্যার। না। না। তার মানে সেটা আমরা কি করতে পারবো? এই $3, $3.10 কি করতে পারবো? আমরা অ্যাভয়েড করা যাবে স্যার, অ্যাভয়েড করতে পারবো। কিভাবে অ্যাভয়েড করতে পারবো? আমরা যদি বাইরে থেকে কিনি তাহলে $3.10 ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আমাদের লাগবে না। না। তার মানে সেটাই না। অ্যাভয়েডেবল কস্ট, সেটাই রিলেভেন্ট কস্ট। বোঝা যায়? সেটাই ডিফারেন্সিয়াল কস্ট। অ্যাভয়েডেবল কস্ট। অ্যাভয়েডেবল কস্ট, ডিফারেন্সিয়াল কস্ট। ডাইরেক্ট লেবারও তাই। আমরা জানি ডাইরেক্ট লেবার $2.70। এটা শুধুমাত্র বানাতে গেলে লাগবে, কিনতে গেলে লাগবে না। দর্জিকে টাকা দিতে হয়। শার্ট যদি বাইরে থেকে রেডিমেড কিনি, দর্জিকেও টাকা না, দিতে স্যার। হবে না, থান কাপড় বাবদও টাকা দিতে হয় না। জানি না এগুলো? তো বলা হয় যে এই স্টার্টার বানাতে স্যার। গেলে, এই স্টার্টার যদি তারা নিজেরা বানায় তাহলে র মেটেরিয়ালস লাগবে, তাহলে লেবার লাগবে, কিনতে গেলে লাগবে না। এরপর দেখেন না। সুপারভিশন, যেটা আমরা তো কিছুক্ষণ আগে বললাম বানাতে গেলে সুপারভাইজার, বলা হয় যে বানাতে গেলে সুপারভাইজার লাগবেই। এই যে সুপারভিশন কস্ট, তো সুপারভিশন কস্ট $1.5। এটা শুধু বানাতে গেলেই লাগবে, কিনতে গেলে লাগবে জি স্যার। না। না। এরপর বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন $1। এই ডেপ্রিসিয়েশন $1 আমরা জানি এটা বানাতে গেলেও লাগবে, আমরা বাইরে থেকে কিনতে গেলেও এটা অ্যাভয়েড করতে পারবো না। এই ডেপ্রিসিয়েশন আমরা বলছিলাম সাঙ্ক কস্ট। এই ডেপ্রিসিয়েশন কি বলছিলাম? সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট মানে Sunk cost। সেটা ইরিলেভেন্ট। কি বলেছিলাম? সেটা সাঙ্ক কস্ট হলো ইরিলেভেন্ট, রিলেভেন্ট না। মনে আছে না? তো ধরুন এই $1 এখানে জি, স্যার। লেখাও, এখানে লেখা আর এখানে লেখা একই কথা, টোটালে হয়তো একটু কমেন্ট, কিন্তু আসলে কোনো ভ্যারি করবে? ভ্যারি করবে না। এই জন্য আমরা এখানেও লিখলাম না। একটু খেয়াল করে দেখেন, আমরা এখানেও লিখলাম না, এখানেও লিখলাম না। একটু খেয়াল করে দেখেন, এখানেও লিখলাম না, এখানেও লিখলাম না। এইটা আমাদের দেওয়া আছে, এটা নিয়ে আপনারা টেনশন করেন না, এটা দেওয়া আছে, এটা না লিখলেও হয়, এটা না লিখলেও হয়। শুধু এইটা আমাদের মূল বিষয়টা কম্পেয়ার করবো আমরা, এই দুইটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এটা আমরা কম্পেয়ার করবো। এটা ভুলে যান, মনে করেন এটা নেই, এটা আসলে এখানে কোশ্চেনে আছে, সেটা তুলে রাখছে। তো তার মানে আমরা যদি এই ডেপ্রিসিয়েশন যদি একেবারে না লিখি তাতেও কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে লেখা হচ্ছে যেটা সাঙ্ক কস্ট আসবে না, এখানেও আসবে না, এখানেও আসবে না। এরপর বলছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা, তো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা আমরা জানি যে শুধুমাত্র বানাতে গেলে লাগবে, কিনতে গেলে লাগবে না। কিনতে গেলে লাগবে না স্যার। তার মানে এই $60 আমার এখানে লাগবে কিন্তু এখানে লাগবে না। কিন্তু এই যে রেট যেটা, এটা তো ফিক্সড, এটা ফিক্সড ম্যানুফ্যাকচারিং জি, স্যার। ওভারহেড। এটাকে আমরা কি বলি? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ঠিক আছে? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে যেহেতু ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ইনডাইরেক্ট লেবার আমরা জানি এগুলো হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। কিন্তু রেন্ট যেটা সেটা কি? ফিক্সড। রেন্ট এই যে যেটা দেওয়া আছে 30 সেন্ট, এগুলো কিসের ভিত্তিতে দেওয়া আছে? স্পেস ইউজ করার ইয়েতে। তো এটা আসলে আমরা কি বলছি যে তার মানে আমরা $30 30 সেন্ট যেটা এখানেও লাগবে না, বা এখানেও লাগবে, এখানেও লাগবে, তাই তো? আমরা কোথাও লিখবো না,
এই রেন্ট যেটা সেটা এই $30 এখানেও লাগবে এখানেও লাগবে, তার মধ্যে ভ্যারি করবে না, এটা কমন। এটা কি কমন? এটা কমন allocated, এটা আগের থেকে কি করা আছে অ্যালোকেশন। এটা আসলে আমরা অ্যাভয়েড করতে পারছি না। Well, আমরা না। অ্যাভয়েড করতে না পারার অর্থ কি? সেটাই ইরিলিভেন্ট। তাহলে ইরিলিভেন্ট কোনো কিছুতে এখানে আমরা লিখবো না। জি স্যার। তার মানে আপনার ডেপ্রিসিয়েশন এবং রেন্ট এই দুটো যদি একেবারেই না লেখেন, একেবারে লিখলেনই না এখানে, তাহলেও হবে। তো খেয়াল করুন, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম টোটাল আমাদেরকে বানাতে গেলে লাগবে, আগেই বলা হয়েছিল আমরা দুটো অ্যাভয়েড করতে পারছি না, ইরিলিভেন্ট দুটো সাঙ্ক কস্ট। একটা হচ্ছে সাঙ্ক কস্ট, ডেপ্রিসিয়েশন এবং রেন্ট, এই দুইটা বাদে রেন্ট 30 সেন্ট আর ডেপ্রিসিয়েশন তার মানে 1.30, এই যে 9.2 সেন্ট থেকে ডলার থেকে বাদ দিলাম, ওই দুটা বাদ দেওয়াতে আমাদের বানাতে গেলে এখন আসলে কত লাগছে দেখছি, $7.9। তো সবাই খেয়াল করেন, তাহলে আমরা দেখলাম আমাদের বানাতে গেলে লাগবে $7.9 আর বাইরে থেকে কিনতে কত লাগে, এই যে দেওয়া ছিল $8.4 $8.4 এখন চিন্তা করেন, তাহলে দেখলাম চিফ ইঞ্জিনিয়ারই ঠিক বলছিলেন নাকি? চিফ ইঞ্জিনিয়ার কি বলছিলেন? তৈরি করবেন, ম্যানুফ্যাকচার করবেন। ম্যানুফ্যাকচারিং করবেন। তো ম্যানুফ্যাকচারিং করতে গেলে আমরা দেখছি আমরা কস্ট সেভ করতে পারছি, এক এক ইউনিটে কস্ট সেভ করতে পারছি কত, 50 সেন্ট। 50, হ্যাঁ 50। 50 সেন্ট। তো আমরা 50 সেন্ট দেখেন এক এক ইউনিটে সেভ করতে পারতেছি। তো আমরা টোটাল কত ইউনিট প্রডিউস করব বা বাইরে থেকে কিনবো? 40,000। 40,000। 40,000, তার মানে 40,000 হলে কত হয়, এই গুণ দিলে $20,000 প্রায় 2000 হয় না, 50 সেন্ট না 20,000। 20,000 হওয়ার কথা। 40,000 হলে কত হয়, 20,000। 20,000, তার মানে $20,000 আমরা টোটাল সেভ করতে পারবো কি করলে, যদি নিজেরা বানাই, প্রডিউস করলে। প্রডিউস করলে। তো খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো, একদমই প্র্যাকটিক্যাল। এই জন্য আমরা এটা বলি যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা ডিসিশন মেকিং অ্যাকাউন্টিং। আমরা বুঝলাম যে তাহলে আমাদের উচিত এখানে $20,000 আমরা কস্ট সেভ করতে পারবো। এটা আসলে আপনাকে বলা হচ্ছে যে প্রফিট কত হবে। প্রফিট তো পরে যখন সেল করবো তখন না প্রফিট, আমরা তো জানি না সেলস এর বিষয়টা। কিন্তু সেল যাই হোক, সেলস তো সে বানায় সেল করি আর কিনে সেল করি, সেলস প্রাইস তো সেম। তো সেলস প্রাইস যদি সেম হয়, ধরেন এখানে এক এক ইউনিট আমরা $10 করে কি বলে সেল করবো, এক এক ইউনিট কত করে সেল করবো, জি $10। $10 করে যখন, তাহলে 40,000-কে 10 দিয়ে গুণ দেবো, 40,000-কে কত দিয়ে গুণ দেবো, জি স্যার। 10 দিয়ে, তাহলে 4 লাখ। 10 দিয়ে। আচ্ছা, তাহলে 4 লাখ। জি স্যার। খেয়াল করেন সেখানে 4 লাখ যদি হয়, তাহলে আমার এক এক ইউনিটের জন্য বানাতে গেলে লাগবে এত আর কিনতে গেলে লাগবে এত। জি স্যার। তো আমরা যে কোনো একটা যেটাই করি জি স্যার। সেটাই তো ধরবো। তো বুঝতে পারতেছি সেখানে আসলে আমাদের এখানে কস্টে সেভ করতে হবে। তাহলে এখানে আমরা শিখতে পারলাম মেক আর বাই, আমাদের কস্ট যেহেতু, since the cost of producing the product is less than that of the purchase price, the company should make the starters, the company should produce the starters by itself. Okay, I think আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই আমাদের ডিফারেন্সিয়াল অ্যানালাইসিসের ডিসিশন মেকিং এর জন্য আমরা যে ডিফারেন্সিয়াল কস্ট এবং রেভিনিউ যে অ্যানালাইসিসের যে আলোচনা, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমাদের আরো বেশ কিছু ডিসিশন আছে, সেই ডিসিশন গুলো আমাদের মূল বইতে আছে, আপনারা ওটা প্র্যাকটিস করবেন। আমরা বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জি স্যার।